এইচএসসি পরীক্ষার সকল শিক্ষার্থীরা আজকে তোমাদের বাংলা প্রথম পত্রের যে বিলাসী গল্প রয়েছে সেই বিলাসী গল্পের একেবারে বিস্তারিত সব কিছু জানবো। আজকে বিলাসী গল্প আমরা এমনভাবে এখানে টপ 50টি এমসিকিউ রেখেছি। কেউ যদি আমাকে এই কথা দেয় যে মাত্র 50টি এমসিকিউ ভাই আমরা এই ক্লাস থেকে কমপ্লিট করব, তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি, তাহলে এই ক্লাসের পরে সৃজনশীল আসুক অথবা এমসিকিউ আসুক, প্রশ্ন যেভাবেই আসুক না কেন, বিলাসী থেকে যে ধরনের প্রশ্নই করুক না কেন তুমি উত্তর করতে পারবা। কারণ এই 50টি এমসিকিউ এমনভাবে রাখা হয়েছে যা বিগত 15 বছরে বারবার রিপিট হয়েছে এবং এই 50টি এমসিকিউ কভার করলে বাংলা এই বিলাসী গল্পে আর কোনো ধরনের প্রশ্নই থাকে না। তো চলো আজকের এই ক্লাসটি শুরু করি। আজকের এই ক্লাসটি মূলত বিলাসী গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লিখিত। এই গল্পটির আমরা 50টি এমসিকিউ শিখবো এবং এই গল্পের বিস্তারিত সব কিছু জানবো, ঠিক আছে? তো একে যে কেউ ক্লাস করতে পারো। মূলত 26 এখন পরীক্ষার্থী, 27 28রাও এই পরীক্ষাটি ইজিলি করতে পারো। এই ক্লাসটি করলে তোমাদেরও 100% কমন আসবে, কেননা এই প্রশ্নে এই 50টি এমসিকিউ এমনভাবে রাখা হয়েছে যে এর বাইরে প্রশ্ন করা সম্ভবই না। তাই যে কোনো ব্যাচ খুব সহজে এই ক্লাসটা করতে পারে। ওকে, সর্বপ্রথম আমি যদি প্রশ্নের কথা বলি, সেক্ষেত্রে প্রথম প্রশ্ন হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন কত সালে? আচ্ছা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন কত সালে? সেক্ষেত্রে আমরা যদি এই প্রশ্নটার উত্তর করতে যাই, তো আমরা আমাদের মেন যে বইটা সেই বই আসবো। তো এই বইয়ে যদি আমরা এখানে দেখি বিলাসী গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তো এখানে বলেছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1876 খ্রিস্টাব্দে 15 সেপ্টেম্বর পশ্চিম বাংলার হুগলি জেলার দেবেন্দ্রনাথপুরে গ্রামে জন্মগ্রহণ করেন। তার মানে প্রশ্ন ছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন? উত্তর হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1876 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। প্রশ্ন যদি থাকতো যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত তারিখে জন্মগ্রহণ করেন, উত্তর হবে 15 সেপ্টেম্বর জন্মগ্রহণ করে। প্রশ্ন যদি থাকতো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেন, উত্তর হতো পশ্চিম বাংলার হুগলি জেলার দেবেন্দ্রনাথপুরে সে জন্মগ্রহণ করেন। ওকে, তার মানে আমরা এই প্রশ্ন উত্তর পেয়ে গেছি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন? 1876 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। এর পরবর্তী প্রশ্ন হলো কত বছর বয়সে শরৎচন্দ্র সন্ন্যাসী হন? কত বছর বয়সে শরৎচন্দ্র সন্ন্যাসী হন? আমরা যদি এরপরে দেখি, বলা হয়েছে তার পিতার নাম তোমার কি মতিলাল চট্টোপাধ্যায়, অর্থাৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পিতার নাম কি? মতিলাল চট্টোপাধ্যায়। জননী তোমার কি ভুবনী মোহিনী দেবী, অর্থাৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মাতার নাম কি? উত্তর হবে হলো ভবনী মোহিনী দেবী, ঠিক আছে? বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় এই ঔপন্যাসিক ছেলেবেলা কাটে দারিদ্র্যের মাধ্যমে। তার মানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোটবেলা কাটে কিভাবে? দরিদ্রর মাধ্যমে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোটবেলা কাটে দরিদ্রের মাধ্যমে। প্রশ্ন হলো এইখানে দেখো, 24 বছর বয়সে মনের ঝোঁকে সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করেছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে কত বছর বয়সে সে করেছিল? 24 বছর বয়সে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কি গৃহত্যাগ করেছিল মনের কারণে, ঠিক আছে? তাহলে কত বছর বয়সে শরৎচন্দ্র সন্ন্যাসী হন? উত্তর হবে 24 বছর বয়সে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সন্ন্যাসী হন। পরের প্রশ্ন, জীবিকার তাগিদে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোথায় গিয়েছিলেন? জীবিকার তাগিদে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোথায় গিয়েছিলেন? আচ্ছা, আমরা যদি দেখি, সঙ্গতি তত্ত্ব হিসাবে খ্যাতির সূত্রে ঘটনার চক্রে এক জমিদারের বন্ধু হয়েছিলেন তিনি। জীবিকার তাগিদে দেশ ছেড়ে গিয়েছিলেন বর্মা তোমার কি মুল্লুকে, অর্থাৎ বর্তমানে মিয়ানমারে। তাহলে জীবিকার তাগিদে তিনি গিয়েছিলেন বর্মা মুর্মুকে অথবা মিয়ানমারে। আচ্ছা, সেক্ষেত্রে উত্তর হবে কি? জীবিকার তাগিদে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোথায় গিয়েছিলেন? বর্মা বা বর্তমানে হলো কি যে জায়গাটার নাম হলো মিয়ানমার। তিনি জীবিকার তাগিদে গিয়েছিল, কারণ ওখানে তার একটা বড়লোক বন্ধু ছিল, ঠিক আছে? এর পরবর্তী প্রশ্ন হলো শরৎচন্দ্রের প্রথম মুদ্রিত রচনার নাম কি? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম মুদ্রিত রচনার নাম কি? আচ্ছা, আমরা যদি দেখি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার জীবনের নানা অভিজ্ঞতা এবং বিচিত্রতা সব মানুষের চরিত্র ফুটিয়ে তুলেছেন তার বিভিন্ন উপন্যাসে। বিশেষ করে সমাজের নিচুতলা মানুষের তার সৃষ্টি চরিত্রে অপূর্ব মহিমা নিয়ে তোমার কি চিত্রিত হয়েছে। কথাশিল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের, আমরা যদি দেখি এখানে, কথাশিল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শিল্প বিন্যাসের মূল্য বৈশিষ্ট্য মানবতা এবং মানুষের প্রতি ভালোবাসা। এইখানে হলো উত্তর। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম মুদ্রিত রচনার নাম হলো তোমার কি কুন্তলিন। পুরস্কার প্রাপ্তি, তারপর হলো মন্দির নামে একটি গল্প আছে। দেখো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মুদ্রিত রচনা হলো কুন্তলিন এবং পুরস্কার প্রাপ্ত হলো মন্দির নামে একটি ছোট্ট গল্প।
তাহলে আমরা কুন্তলিন অথবা ছোট্ট গল্প মন্দির খুঁজবো। কুন্তলিন এখানে দেওয়া না থাকলেও মন্দির অপশন দেওয়া আছে, ঠিক আছে। তাহলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম রচনার নাম হলো তোমার কি কুন্তলিন, যার ছোট গল্প হলো তোমার কি মন্দির, যেটা হলো তোমার কি হয়েছে প্রথম পুরস্কার প্রাপ্ত হয়েছে। এরপরে নিচের কোনটি শরৎচন্দ্রের উপন্যাস? এই ধরনের প্রশ্ন 100% আসবে। এই ধরনের প্রশ্নকে তুমি শিওর ধরে রাখো যে বোর্ডে এই ধরনের প্রশ্ন আসে যে নিচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস। তো তখন যেহেতু সবগুলো মিলে প্রশ্ন করা হয় তখন এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়া একটু কঠিন, ঠিক আছে। তো আমরা তার জন্য আমাদের কাজ করতে হবে, এগুলো মনে রাখতে হবে। আমরা যদি এখানে দেখি, আমি এখানে একটু এটাকে করব, উপরের দিকে নিব। ওকে, বলা হয়েছে তার বিখ্যাত উপন্যাসগুলোর মধ্যে রয়েছে দেবদাস, ঠিক আছে, পল্লী সমাজ, চরিত্রহীন, শ্রীকান্ত, গৃহদেহ, দেনা পাওনা। এর মধ্যে দেবদাস এবং হলো দেনা পাওনা থেকে প্রশ্ন ম্যাক্সিমাম আসে। তো তার উপন্যাসগুলো মনে রাখতে হবে যে তার উপন্যাস হলো দেবদাস, পল্লী সমাজ, চরিত্রহীন, শ্রীকান্ত, তোমার কি গৃহদাহ এবং হলো দেনা পাওনা। এইসব উপন্যাসের বাঙালি নারীর কি প্রতিকৃত অঙ্কনে তিনি অসামান্য দক্ষতা দেখেছেন। তার বহু উপন্যাসে ভারতবর্ষের বিভিন্ন ভাষার অনুদিত এবং চলচ্চিত্র তাই হয়েছে। তার কয়েকটি উপন্যাসে বিদেশি ভাষাও অনুদিত হয়েছে। সাহিত্যকর্মের স্বীকৃতি হিসাবে 1923 খ্রিস্টাব্দে কলিকাতা বিশ্ববিদ্যালয়ে তাকে জগত্তারিণীর স্বর্ণপদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1936 খ্রিস্টাব্দে তাকে সম্মানসূচক ডিলিট উপাধি লাভ করেন। তার প্রশ্ন থাকতে পারে যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে তাকে 1923 সালে তাকে কি দেওয়া হয়? উত্তর হবে জগত্তারিণ স্বর্ণপদ দেওয়া হয়। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাকে কি দেওয়া হয়? তাকে দেওয়া হলো ডিলিট ডিগ্রি দেওয়া হয়। ওকে, তো আমার মেন প্রশ্ন ছিল হলো এটা যে নিচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস? আমরা দেখতে পেলাম যে দেবদাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি উপন্যাস। এরপরে সাহিত্যকর্মের স্বীকৃতি হিসাবে শরৎচন্দ্র কোন পুরস্কার পান 1923 সালে? আমি এইমাত্র বললাম যে ধরনের প্রশ্ন আসতে পারে যে 1923 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তাকে সর্বপ্রথম দেওয়া হলো জগত্তারিণ স্বর্ণপদ দেওয়া হয়। ওকে, সেক্ষেত্রে উত্তর হবে জগত্তারিণ স্বর্ণপদ তাকে দেওয়া হয়ে থাকে। এরপরে কোন বিশ্ববিদ্যালয় তাকে জগত্তারিণ স্বর্ণপদ প্রদান করেন? সেক্ষেত্রে আমরা দেখলাম যে কলকাতা বিশ্ববিদ্যালয় ছিল। 1923 খ্রিস্টাব্দে কলিকাতা বিশ্ববিদ্যালয়ে তাকে জগত্তারিণ স্বর্ণপদ দেন। তাহলে কলিকাতা বিশ্ববিদ্যালয়ে তাকে জগত্তারিণ স্বর্ণপদ দিয়ে থাকেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মৃত্যুবরণ করেন কত খ্রিস্টাব্দে? আমরা যদি এই বিষয়ে দেখি, আচ্ছা এখানে আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1938 খ্রিস্টাব্দে 16 জানুয়ারি কলকাতায় মৃত্যুবরণ করেন। তাহলে 1938-এর 16 জানুয়ারি, 1938 খ্রিস্টাব্দের 16 জানুয়ারি তিনি মৃত্যুবরণ করেন। তুমি দেখো সালগুলো কিন্তু সিমিলার থাকে, তাই এই জিনিসটা তোমাকে খেয়াল রাখতে হবে। যখন তোমাকে অপশন দিবে, অপশনগুলো সেম কোয়ালিটি দিয়ে থাকবে। আর ধরো সালগুলো হয়তো এক দিবে, তারিখ ভিন্ন দিবে, অথবা তারিখ এক দিবে, সাল ভিন্ন দিবে। তো এমনভাবে দিবে যেন তুমি জানা জিনিসও কনফিউশন হয়ে যাও, ঠিক আছে। তো অবশ্যই এটার জন্য প্রিপারেশন থাকবে। এরপরে প্রশ্ন হলো কথক স্কুলে যাওয়ার জন্য কত ক্রোশ পথ হাঁটে? কথক বলতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিজেকে এখানে কথক বলছেন। কথক স্কুলে যাওয়ার জন্য কত ক্রোশ পথ হাঁটে? আচ্ছা আমরা যদি এখানে নিচে দেখি, ওকে, এখানে বলেছে পাক্কা 2 ক্রোশ, পাক্কা 2 ক্রোশ পথ হাঁটিয়ায় স্কুলে বিদ্যা অর্জন করিতে যাই, ঠিক আছে। তাহলে আমি একা 9, 10 জন 12 জন, মানে সে একা নয়, টোটাল 12 জন। 12 জন তারা কি করে? 12 কথক সহ টোটাল 12 জন হলো 2 কোষ পথ হেঁটে বিদ্যা অর্জন করতে যায়। তাই উত্তর হবে কি? উত্তর হবে হলো 2 কোষ। 2 কোষ পথ হেঁটে তারা 12 জন একত্রে স্কুলে যাত্রা করত। যেমন বর্তমানে আমরা আসলে এটা ভুলে গেছি যে হাঁটা, বাট আগে যে সময় ছিল সবাই কিন্তু হেঁটে যেত। এবং আমরা আমাদের যে শিক্ষকরা ছিল তাদের কাছে আমরা শুনেছি তারা নাকি নদী পার হয়েও পড়তে যেত, এমনটাও শোনা গেছে। তো এই কথাই হলো কথকদের জীবনে আরও কঠিন ছিল। তারপরে বলা হয়েছে এখানে পল্লী গ্রামের ছেলেদের শতকরা কতজনকে এমন করে বিদ্যা অর্জন করতে হয়েছে? আচ্ছা সেক্ষেত্রে আমরা যে দেখলাম, আমরা যদি দেখি শতকরা কতজন, তো আমি একা নয় 12 জন যাহাদের বাড়ি পল্লীগ্রামে। তাদের বাড়ি কোথায়? পল্লীগ্রামে। এখানে বলছে 912 জন, এরকম কিছু 912 জন নাকি? আর কোন জায়গায় আছে? ও এখানে আছে। তাহাদের ছেলেদের শতকরা, এই দেখো তাদের ছেলেদের শতকরা কত?
80 জনকে এমন করিয়া বিদ্যা অর্জন করিতে হয়। তাহলে শতকরা কত? শতকরা 80 জনকে এমন করে বিদ্যা অর্জন করতে হয়। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে উত্তর হবে শতকরা 80 জনকে এমন করিয়া বিদ্যা অর্জন করিতে হয়। তাহলে পল্লীগ্রামের ছেলেদের শতকরা 80 জনকে এমন করে কি করতে হয়? বিদ্যা অর্জন করতে হয়। এরপরে গ্রীষ্মকালের পথে কি কষ্ট হয়? গ্রীষ্মকালে পথে কি কষ্ট হয়? ওকে, আমরা যদি দেখি, ইহাতে তাদের অঙ্ক শেষ পর্যন্ত একেবারে শূন্য না পুড়িয়েও যাহা পড়ে তাহাদের হিসাব করিবার পক্ষে এই কয়টা কথা চিন্তা করিলে দেখলেই তোমার কি যথেষ্ট হইবে। মানে কিছু কথা এখানে, কিছু উদাহরণ দেওয়া আছে যে কথাগুলো যদি তুমি চিন্তা করো তুমি ইজিলি বুঝতে পারবা যে তাদের জীবনে আসলে ঠিক কতটুকু কষ্ট আছে। এইটাই লেখক এখানে বোঝাচ্ছেন। এখানে বলছে, তাহলে দেখি আমরা, যে ছেলেদের সকাল 8টার মধ্যে বাইর হইয়া যাইতে হয়, তো সকাল 8টার সময় তাদেরকে কোথায় যেতে হয়? স্কুলের জন্য রওনা হইতে হয় এবং 4 কোশ পথ তোমার কি করতে হয়? ভাঙ্গিয়া হয়, মানে হাঁটতে হয় আর কি। 4 কোশ মানে 8 মাইল নয়, তোমার কি টের বেশি বা বর্ষার দিনে। আচ্ছা, এখানে আমরা দেখি, তো আমাদের কি করতে হয়? সকাল 8টার সময় ছেলেদের বা কথকে কয়টার সময় শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হয়? সেক্ষেত্রে উত্তর হবে সকাল 8টার সময়। এবং তাকে কত দূরে যেতে হয়? 4 কোশ পথ অতিক্রম করে শিক্ষা প্রতিষ্ঠানে তাকে যেতে হয়। আচ্ছা, এখানে বলেছে বর্ষায় দিনে মাথার উপর মেঘের জল পায়ের নিচে হাঁটু কাদায়। আচ্ছা, তাহলে বর্ষাকালে তাদেরকে কি করতে হয়? কাদামাটি, ঠিক আছে, হাঁটু কাদায় গারে এবং মেঘের জল পায়ের নিচে থাকে। মানে হলো বর্ষাকালে পানি এবং কাদা এই দুইটার কষ্ট তাদেরকে সহ্য করতে হয় বা লেখকদেরকে সহ্য করতে হয়। তোমার কি কাদামাটি এবং হলো তোমার কি পানি বা বৃষ্টি, এই বৃষ্টি এবং কাদামাটি এই দুইটা জিনিস বহন করতে হয়। প্রশ্ন ছিল গ্রীষ্মকালে। আচ্ছা, এরপরে প্রশ্ন আছে, গ্রীষ্মের দিনে বা গ্রীষ্মকালের দিনে জলের বদলে কড়া সূর্য এবং কাদার বদলে ধূসর সাগর, তোমার কি ধুলার সাগর, তোমার সাঁতার দিয়ে স্কুলে যেতে হয়। তাহলে গ্রীষ্মকালে দুইটা জিনিস, কড়া সূর্য এবং ধুলা, ঠিক আছে, এই দুইটা জিনিস তাকে কি করতে হয়? সহ্য করতে হয়। তার মানে উত্তর হবে কড়া সূর্য এবং ধুলা এই দুইটা জিনিস তাকে গ্রীষ্মকালে সহ্য করতে হয়। গ্রীষ্মকালে পথে কড়া সূর্য এবং ধুলা এই দুইটা জিনিস তাকে কি করতে হয়? অতিক্রম করতে হয়। ওকে, এরপরের প্রশ্ন, ভদ্রলোকেরা গ্রাম ছেড়ে শহরে পালানোর একটা কারণ কি? ভদ্রলোকেরা গ্রাম ছেড়ে শহরে পালানোর একটা কারণ কি? আচ্ছা, আমরা যদি এখানে দেখি সে বিষয়ে আলোচনা করব। সেই দুর্ভাগা বালকদের মা সর্বত্র খুশি হইয়া বর দিবেন কি? তাদের যন্ত্রণা দেখিয়া কোথায় যে তিনি লুকাইবেন ভাবিয়া পাবেন কি? এখানে আসলে মা দুর্গা, এখানে বলছে মা সরবতী, মানে পড়াশোনার সাথে একটা দেবীর তুলনা করা হয়েছে, সেটা হলো সরস্বতী দেবীকে পড়াশোনার সাথে বলা হয়েছে। এবং বলা হয়েছে যে সরস্বতী দেবী কি এই যে বালকরা বা কথকরা যে কষ্টগুলো করছে, এত কাদা মাটি এবং হলো তোমার কি ঝড় বৃষ্টির মধ্যে স্কুলে যাচ্ছে, আবার কি কড়া সূর্য এবং ধুলাবালু খেয়ে তারা স্কুলে যাচ্ছে, এখানে মা সরস্বতী দেবী তাদেরকে আসলে দিবেন কিনা, ঠিক আছে, তাদেরকে কোনো বর দিবেন কিনা। বর বলতে বোঝানো হয় এমন কোনো আশীর্বাদ বা এমন কোনো বিশেষ ক্ষমতা তাদেরকে দিবেন কিনা, এই প্রশ্ন আসলে লেখক এখানে করেছেন। ওকে, তারপরে এই কীর্তবিদ্যা শিশুর দলে বড় হইয়া একদিন গ্রামে বসুন। আচ্ছা, তো বলছে যে ভাবিয়া পাবেন কি, মানে সে কোথায় লুকাবে, এটা তো আমি আগে বললাম। আচ্ছা, আর ক্ষুধার জ্বালায় অন্যত্র যান তাদের 4 কোশ হাঁটা বিদ্যার তেজ আত্মপ্রকাশ করবে। আচ্ছা, মানে এখানে ক্ষুধা পাটায় বা অন্য জোটেরা পেটে মনে করে ক্ষুধা নিয়ে আছে, এই অবস্থায় তাদেরকে বিদ্যা অর্জন করতে হচ্ছে, এই জিনিসটা বা তার একটা দারিদ্রতার ছাপ এখানে বোঝানো হচ্ছে, ঠিক আছে। তো তারই একটা আত্মপ্রকাশ করছে। কেউ বলে শুনিয়াছি, আচ্ছা যাহাদের ক্ষুধার জ্বালা তাদের কথা না হয় নাই ধরিলাম, কিন্তু যাদের সে জ্বালা নাই, মানে যারা ধনী, ঠিক আছে, তেমন সব বড়লোক বা কি সুখে গ্রাম ছাড়িয়া পালাচ্ছে। আচ্ছা, এখানে আমরা যদি দেখি, যারা বড়লোক বা যাদের ক্ষুধার জ্বালা নাই তারা গ্রাম ছাড়িয়া পলায়ন করেন। তারা বাস করিতে থাকলে তো পল্লী এত দুর্দশা হয় না। আচ্ছা, এখানে তারা গ্রাম ছেড়ে বা ভদ্রলোক বা যারা হলো তোমার বড়লোক, তারা কি গ্রাম ছেড়ে চলে যাচ্ছে কেন? তাদের তো ক্ষুধার জ্বালা নাই, তারা যদি থাকতো তাহলে এই যে দুর্দশা আছে সেই দুর্দশা হতো না। আচ্ছা, এখানে বলছে
ম্যালেরিয়া কথাটা না হয় হয় নাই পড়িলাম, সে থাক, কিন্তু ওই 4 কোষ হাঁটিবার জ্বালায় কত ভদ্রলোক যে ছেলেপুলে লইয়া গ্রাম ছাড়িয়াছে শহরে পালাইয়া। আচ্ছা, এখানে আমরা খুব তাহার অসংখ্য উদাহরণ আছে। মেন কথা, এখানে ভদ্রলোকরা কেন গ্রাম ছাড়ছে, আর বিশেষ কারণ হলো এই যে স্কুল শিক্ষা প্রতিষ্ঠানগুলো তোমার প্রায় 4 কোষ দূরে ছিল। এই 4 কোষ পথ অতিক্রম করতে ছেলেপিলের অনেক কষ্ট হতো, বিশেষ করে ভদ্রলোকরা যারা আদরের সহায় সোহাগা, তো তাদেরকে এই 4 কোষ অতিক্রম করতে অনেক কষ্ট হতো। এখন এই কষ্টের কারণে সেই ভদ্রলোকরা কি করেছে, শহর দিকে গমন করেছে, গ্রাম ছাড়িয়া পালিয়েছে। তার কি কারণে? তাহলে গ্রাম ছাড়িয়া পালিয়েছিল 4 কোষ হাঁটার জ্বালায়। কি কারণে? 4 কোষ হাঁটার জ্বালায় ভদ্রলোকেরা তোমার কি করেছে, গ্রাম ছেড়ে পালিয়েছে। এরপরে হুমায়ুনের বাবার নাম কি লেখা হয় ভুল করে। এখানে হুমায়ুনের বাবার নাম ভুল করে কি লেখা হয় আমরা যদি দেখি তাহলে বুঝতে পারবো হয়তো যে হুমায়ুনের বাবার নাম ভুল করে কি লেখা হয়েছে। ওকে, তারপরে একদিন ছেলেপুলের পড়াও শেষ হয় বটে, মানে কোনো না একদিন না একদিন তাদের ছেলেপুলের পড়াশোনা শেষ হয়, তখন কিন্তু শহরের সুখ সুবিধা রুচি লইয়া আর তাদের গ্রামে ফিরিয়া আসা হয় না। আচ্ছা, কিন্তু থাক এ সকাল বাজে কথা। মেন কথা বলা হয়েছে যে লেখক এখানে বোঝাচ্ছে যে আমরা আসলে লেখাপড়া করি, গ্রামে যারা থাকি, তো আমরা লেখাপড়া করি আসলে একটা ভালো চাকরির জন্য। তো যখন এই লেখাপড়া করার পরে পড়াশোনা একসময় শেষ হয় বা আমরা অনার্স কমপ্লিট করি, তখন দেখা যায় একসময় আমরা শহরে চলে যাই চাকরির তাগিদে। তো শহরে যাওয়ার পরে যেই সুখ শান্তি পাই, গ্রামের এই যে 4 কোষ মাইল হাঁটা, এত বেদনা, এগুলোকে থুয়ে যখন আমরা ওখানে যে এত শান্তি পাই, সেই শান্তি অবস্থায় আসলে আমরা কি আর কখনোই গ্রামে ফিরতে চাই না, বা সে আরামদায়ক জায়গা ছেড়ে কখনোই আসতে চাই না। তো এই বাজে কথাগুলোকে আপাতত থাকুক লেখকদের মতে। তো চলো সামনে জায়গায় দেখি কি বলে। স্কুলে যাই 2 কোষের মধ্যে এমন আর কি আরো 2-3 খানা গ্রাম পার হইতে হয়। তাহলে 2 কোষ পথের মধ্যে তা লেখককে কয়টা গ্রাম পার করতে হয়? 2 থেকে 3 খান গ্রাম পার করতে হয়। এটা একটা প্রশ্ন হতে পারে যে স্কুলে যাওয়ার পথে 2 কোষের মধ্যে কয়টা গ্রাম পড়ে? উত্তর হবে 2 থেকে 3 খান গ্রাম পড়ে। কার বাগানে আম পাকিতে শুরু করিয়াছে, কোন বনে বইছে ফল পর্যাপ্ত ফলিয়াছে। আচ্ছা, স্কুলে যাওয়ার সময় লেখকরা কি ভাবে? লেখকরা ভাবেন আম পাকার কথা এবং ফল অপর্যাপ্ত ফলিয়াছে, এই কথাগুলো ভাবেন লেখকরা স্কুলে যাওয়ার সময়। মানে ছোটবেলায় যে জিনিসটা, যে আমরা স্কুলে যখন যাই ঝড় বৃষ্টি হলে বা কোনো কিছু হলে আমরা ভাবি যে কার বাগানে ঝড়ে আম পড়েছে, সবার আগে কুড়াতে হবে। তো শহরে যারা থাকি তারা আমরা আসলে এই জিনিসগুলো জানি না, বাট আমরা গ্রামে যারা ছোটকালে শৈশব কাটিয়েছি তারা আমরা এই বিষয়গুলো জানি। আসলে ঝড়ের সময় আমরা সবসময় আম কুড়াতে খুব ভালো লাগতো, এখনো লাগে, ঠিক আছে, তো হয়তো সময় পাই না। তো এই কথাটাই আসলে এখানে বলা হয়েছে, ঠিক আছে। তো বলিয়া কার বর্তমানে রাস্তার কাদি কাটিয়া লইবার অপেক্ষা মাত্র, মানে বর্তমানে আসলে কাদা মাটি যেগুলো আছে এগুলো অপেক্ষা মাত্র, এগুলো আর নাই। কার কানাচে ঝোপের মধ্যে আনারসের গায়ে রং ধরিয়াছে, কার পুকুরখানার খেজুর মেথি কাটিয়া খাইলে ধরা পড়িবার সম্ভাবনা অল্প। মানে এগুলো আগে চিন্তা করতে লেখক যে কার বাগান আছে, কার খেজুর গাছ আছে যেখান থেকে চুরি করে রস খেলে ধরা পড়ার সম্ভাবনা একটু কম থাকবে, মানে ধরা পড়লে তো মায়ের নিশ্চিত বা কারাগালি, তো সেটা সম্ভাবনা কম আছে। এইসব খবর লয়েই সময় যায়, কিন্তু আসলে যা বিদ্যা তোমার কি কাঠ। এখানে আমরা যদি খেয়াল করি, কাঠকার রাজধানীর নামে কি সাইবেরিয়ান খনির মতো রূপা মেলে। রূপাটা কিসের? সাইবেরিয়ার খনির মধ্যে রূপা মেলে না সোনা মেলে। এই সকল দরকারি তথ্য অবগত হইয়া ফুল রসই মেলে না, মানে এইগুলো দরকারি কথা আমাদের বিদ্যার মধ্যে কি হয়, জোটেই না, এই কথাই বলা হয়েছে এখানে। প্রশ্ন ছিল হলো কার জানি বাবা, হুমায়ুনের বাবার নাম কি? আচ্ছা, আমরা যদি দেখি এখনো পাইনি। কাজেই এক জামিনের সময় এডিন কি জিজ্ঞাসা করিলে বলি পার্সিয়ার বন্দর। আচ্ছা, তাহলে কাকে জিজ্ঞাসা করা হয়েছে? এক জামিনের সময় এডিনকে জিজ্ঞাসা করা হয় যে পার্সিয়ার বন্দর আর হুমায়ুনের বাপের নাম জানিতে চাহিলে লিখিয়া দিয়া আসি তোল। তোমার কি এই দেখো এখানে বলা হয়েছে যে হুমায়ুনের বাপের নাম ভুল করে লেখাসকে তোগলক খা এবং আজ 40-এর কোঠে
পার হইয়াও দেখি। আচ্ছা, তাহলে ভুল করে নামটা রাখা হয়েছে কি, নামটা রাখা হয়েছিল তোগলক খা। আচ্ছা, সেক্ষেত্রে আমরা উত্তর পাবো হলো এই যে তোগলক খা। ঠিক আছে, হুমায়ুনের বাপের নাম কি লেখা হয় ভুল করে? উত্তর হবে তোগলক খা, তোগলক খা। এরপরে মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? আচ্ছা, চলো আমরা দেখি মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো। আচ্ছা, তো এগুলো আমাদের গেল মোটামুটি। এবং 48 কোঠা পার হইয়া দেখি ওই সকল বিষয়ের ধারণা প্রায় একেবারে একরকমই আছে। তারপরেও প্রমোশনের দিন মুখ ভার করিয়া বাড়ি ফিরিয়া আসিয়া কখনো বা দল বাঁধিয়া মতলব করি মাস্টারকে ঠেঙ্গানো উচিত, কখনো বা ঠিক করে অমন তোমার কি বিশ্রী স্কুল ছাড়িয়া দেওয়া আমার কর্তব্য। তাহলে স্কুল ছাড়িয়ে দেওয়া এটা আমাদেরকে কর্তব্য। এগুলো আসলে লেখক বা কথকের একটা যে আমরাও এটা ভাবি যে ক্লাস পার করলে যে সকল শিক্ষক আমাদের সাথে খারাপ ব্যবহার করছে তাদের খবর আছে। বর্তমান সময়ে আমরা এই জিনিসটা অনেক দেখতেও পারি। আসলে তখনকার যুগে বা লেখকদের সময় 1900 সালের কথা যদি বলি, তখন শিক্ষকদের প্রতি আসলে একটা শ্রদ্ধা অন্যরকম ছিল। শিক্ষকদের তারা যদি দেখতেন তাহলে তারা কিন্তু সব সময় মানে শিক্ষক সামনে আছে, যদি তারা সাইকেল নিয়ে বা হেঁটে যেতেন সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে তাদের সালাম করতেন এবং তাদের সম্মান জানাতেন। বর্তমানে এই জিনিসগুলো আস্তে আস্তে কিন্তু উঠে যাচ্ছে, তাই না? তো এই কথাই আসলে বলছে যে লেখক এক সময় ভাবেন যে তাদেরকে এই যে মাস্টার মশাই আছে তাদেরকে ঠেঙ্গানো উচিত, তাদেরকে কি অবিশ্র সেই স্কুল প্রতিষ্ঠানগুলো ত্যাগ করা উচিত, যেটা তোমরা এখনো ভাবো যে শিক্ষা প্রতিষ্ঠানকে আসলে কি একবারে বোমা দিয়ে উড়িয়ে দেওয়া উচিত, এরকম চিন্তা ভাবনা এখনো কিন্তু রয়েছে। আচ্ছা, আমাদের গ্রামের একটি ছেলের সঙ্গে মাঝে মাঝে স্কুলের পথ যেতে হইতো, তাহার নাম ছিল মৃত্যুঞ্জয়। তাহলে মৃত্যুঞ্জয় কথকের সাথে স্কুলে যেত কে? মৃত্যুঞ্জয়। আমাদের চেয়ে সে বয়সে অনেক বড়, তাহলে মৃত্যুঞ্জয় হলো অনেক বড়। 3rd ক্লাসে পড়িত। তাহলে কোন ক্লাসে পড়িত সে? 3rd ক্লাসে পড়িত। মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? 3rd ক্লাসে। ওকে, তাহলে মৃত্যুঞ্জয় পড়িত হলো 3rd ক্লাসে। ঠিক আছে, এর পরবর্তী প্রশ্ন হলো খুড়া কি বলে বেড়াতেন বাগান নিয়ে? খুড়া কি বলে বেড়াতেন বাগান নিয়ে? আচ্ছা, এক মিনিট। চলো আমরা দেখি খুড়া কি দিয়ে বেড়াতেন। আচ্ছা, তো এর পরবর্তী বলছে কবে সে যে প্রথম 3rd ক্লাসে উঠেছে এই খবর আমরা কেউ জানিতাম না। মানে কবে যে 3rd ক্লাসে উঠছে সেটা লেখকের এটা চিন্তাধারায় করেনি। সম্ভবত তাহা তোমার কি প্রত্নতান্ত্রিকের গবেষণার বিষয় আমরা কিন্তু তাহার ওই 3rd ক্লাসটি চিরদিনই দেখে আসেছে। মানে যে ছিল মৃত্যুঞ্জয় সে সারা জীবন হয়তো 3rd ক্লাস বা আদু ভাই কোয়ালিটি ছিল, সে কখনোই কি 3rd ক্লাসে পার করতে পারেনি। আচ্ছা, তাহার 4th ক্লাস পড়ার ইতিহাসও কখনো শুনি নাই। তার মানে অ্যাকচুয়ালি শিওর আদি ভাই মানে কখনোই উপর ক্লাসে উঠতে পারে নাই, 3rd ক্লাসেই ছিল। ইয়ার বিষয়ে একটা গবেষণা করলে যদি এটাকে মঞ্জন করা যায়। আচ্ছা, মৃত্যুঞ্জয়ের বাপ মা ভাই বোন কেউ ছিল না, মানে মৃত্যুঞ্জয় ছিল এতিম। মৃত্যুঞ্জয়ের কেউ ছিল না, মৃত্যুঞ্জয়ের পরিবারের সদস্য সংখ্যা 0। এ ছিল কি? এতিম ছিল। ঠিক আছে, মৃত্যুঞ্জয় ছিল কি? একজন এতিম। আচ্ছা, ছিল শুধু গ্রামের এক প্রান্তে একটি অকাণ্ড পাকে আম কাঁঠালের বাগান, তার মধ্যে একটি প্রকাণ্ড পুরা বাড়ি। ঠিক আছে, আর ছিল একটি জ্ঞাত খুড়া, তার একমাত্র সদস্য বা তার পরিবারের একমাত্র সদস্য হলো একটা খুড়া। খুড়ার কাজ ছিল ভাইপোর নানাবিধ দুর্নাম রটানো। তাহলে খুড়ার কাজ ছিল কি? খুড়ার কাজ ছিল হলো মৃত্যুঞ্জয়ের দুর্নাম রটানো। তাহলে খুড়ার কাজ ছিল মৃত্যুঞ্জয়ের কি করা? দুর্নাম করা। কিছু লোক থাকে না যারা অল টাইম সবসময় দুর্নাম করে। শহরে এই জিনিসটা পাওয়া যায় না, গ্রামে এটা পাওয়া যায়, সবসময় পাওয়া যায় যে একজনের ভালো হোক মন্দ হোক তা এমন দুর্নাম মানে প্রায় করবেই। গ্রামে এটা খুব মানে স্বাভাবিক। তো এটাই এই খুড়াটারও কাজ ছিল তাই, যে তার একমাত্র মৃত্যুঞ্জয়ের একমাত্র পারিবারিক লোক হলো খুড়া। আর খুড়ার মেন কাজ ছিল হলো মৃত্যুঞ্জয়, ভাইপো বলতে মৃত্যুঞ্জয় বলছে, আসলে মৃত্যুঞ্জয়ের খুড়ার কি হয়? ভাইপো হয়। ঠিক আছে, সেই ভাইপোর দুর্নাম রটানোই সে একমাত্র কাজ। সে গাঁজা খায়, সে গুলি খায়, এমনই আরো কত কি তার মানে দুর্নাম রটানোর জন্য এগুলো কথা বলেছে। তার আর একটা কাজ ছিল বলিয়া বেড়ানো, যে ওই বাগানের অর্ধেকটা তার নিজের অংশ।
নালিশ করিয়া দখল করার অপেক্ষা মাত্র। ঠিক আছে, তাহলে এখানে কি মানে খুড়ার মেনলি দুইটা কাজ। এক, মৃত্যুঞ্জয়ের তোমার হলো দুর্নাম করা। দুই, ওই বাগানের অর্ধেকটা তোমার কি খুড়া, শুধুমাত্র নালিশ করে বাই করতে হবে। ঠিক আছে, মানে এখনো সে পায়নি, তার মানে ওই বাগানের অর্ধেকটা তার অংশ। ঠিক আছে, খুড়া কি বলিয়া বেড়াতেন বাগানে নিয়ে, তো সেক্ষেত্রে উত্তর হবে অর্ধেক অংশ তার, ওই বাগানের অর্ধেক অংশ তার। মৃত্যুঞ্জয়ের সারা বছরে খাওয়া পড়া চলতো কি দিয়ে? মৃত্যুঞ্জয়ের সারা বছরের খাওয়া পড়া চলতো কি দিয়ে? আচ্ছা, অবশ্য দখল একদিন তিনি কি পাইয়াছিলেন বটে, কিন্তু সে জেলা আদালতে নালিশ করিয়া নয়, অপরে আদালতের হুকুমে, কিন্তু সে কথা পরে হইবে। মানে পুরো এক সময় হয়তো বা এই অর্ধেক অংশ পাইছে, এটা নিয়ে লেখক একটু পরে কথা বলবেন। মৃত্যুঞ্জয় নিজ রাধি গাইত, মৃত্যুঞ্জয় নিজেই রাধা বাড়া করতেন বা রান্না করতেন। আমের দিনে ওই আম বাগানটা জমা দিয়েই তাহার সারা বছর, এই দেখো, আমের দিনে আম বাগানটা জমা দিয়েই তাহার সারা বছরের কি খাওয়া পড়া চলিত। তার মানে অ্যাকচুয়ালি আম বাগানটাও জমা দিয়ে তার খাওয়া পড়া চলতো। তাহলে এখানে কি, এখানে উত্তর হলো আম বিক্রি করে তার সারা বছরের খাওয়া দাওয়া চলতো। মৃত্যুঞ্জয়ের আম বিক্রি করে তার কি হতো, সারা বছরের খাওয়া দাওয়া চলতো। ওকে, এরপরে প্রত্যেক প্রশ্ন, মৃত্যুঞ্জয়ের গ্রামে কোন ধরনের সুনাম ছিল? তো মৃত্যুঞ্জয়ের কোন ধরনের সুনাম ছিল না, তার ছিল হলো দুর্নাম। আমরা কিছুক্ষণ আগে দেখলাম খুড়া বা তার একমাত্র যে খুড়া হলো তার ভাই, খুড়ার ভাইপো হলো মৃত্যুঞ্জয়। তো মৃত্যুঞ্জয়ের এর যত রকমের দুর্নাম আছে, সে গাঁজা খায়, সে এই খায় ওই খায়, এই ধরনের সকল দুর্নাম করেছে তার একমাত্র আত্মীয় খুড়া। সেই খুড়াই কিন্তু সবসময় দুর্নাম ছড়িয়েছে। তাই গ্রামে তার কোনো ধরনের সুনাম ছিল না, তার ছিল হলো দুর্নাম। ওকে, এরপরে প্রশ্ন আসছে, মৃত্যুঞ্জয়কে কে তোমার কি চিকিৎসা করে বাঁচিয়েছে? তো মৃত্যুঞ্জয়কে কে চিকিৎসা করে বাঁচিয়েছে? চলো আমরা দেখি। তো আমি এটাকে একটু উপরে নেব। ওকে, তো বলি আছে ভালো করিয়েই চলিত, মানে সারা বছর আম টাম বিক্রি করে সারা বছরটাই ভালো করে চলতো। সেদিন দেখা হয়েছিল, সেই দিনই দেখাইছিল ছেঁড়া খোরা মলিন বইগুলো বগলে করে পথের এক ধারে গিয়া নীরবে চলিতেছে। মানে ছেঁড়া বইটির তেমন যত্ন নেই, ছিঁড়ে ফিরে পড়ে আছে সেটাকে। তাকে কখনো কারো সহিত যাইতে আলাপ করিতে দেখি নাই, বরঞ্চ উপচার্য হইয়া কথা কইতাম আমরাই। মানে মৃত্যুঞ্জয় এমন একটা লোক ছিল যে আসলে মিশুক ছিল না, মিশুক কোয়ালিটি ছিল না। সে কারোর সাথে কখনোই নিজে বলে কথা বলতো না, উল্টা কথকরাই মৃত্যুঞ্জয়কে নিজ থেকে কথা বলতে, তখন যদি মৃত্যুঞ্জয় কিছু কথা বলতো আর কি। ঠিক আছে, তাহার প্রধান কারণ ছিল এই যে দোকানের খাবার কিনিয়া খাইতেই গ্রামের মধ্যে তাহার জোড়া ছিল না। তার মানে গ্রামের মধ্যে সবচেয়ে বেশি খাবার কিনিয়ে খাইতেন কে? মৃত্যুঞ্জয়। দোকানের খাবার কিনে খাইতেন মৃত্যুঞ্জয়। ঠিক আছে, আর শুধু ছেলেরাই নয়, কত ছেলের বাপ কতবার যে গোপনে ছেলেকে দিয়া তাহার কাছে স্কুলের মাহিনে হারাইয়া গেছে, বই চুরি গেছে ইত্যাদি বলিয়া টাকা আদায় করিয়া লইত, তাহা বলিতে পারি না। মানে বিভিন্ন লোকের কাছে আসলে উল্টাপাল্টা কথা বলে, যেমন হলো তোমার কি বই চুরি হয়েছে, স্কুলে মাইনে লাগবে, এরকম বলে কি তাদের বাপের থেকে টাকা অর্জন করতো। কিন্তু ঋণ স্বীকার তো করা দূরের কথা, কিন্তু সে যে টাকাগুলো নিছে সেটা স্বীকার করা তো দূরের কথা, ছেলে তাহার সহিত একটা কথা কইয়াছে যে এই কথাও কোনো বাপ ভদ্র সমাজে কবুল করিতে চাহিত না। মানে এমন কিছু কথা বলতো, এমন বিচিত্র ভাষায় কথা বলতো, যে কথাটা তার বাপ যে তোমার মানে যেই আমরা বলি বিচার, তো এই বিচারে বা বিচার সবাই যে বলবে এই বলার অধিকার বা এমন ধরনের কথা বলতো, এটা বলাই সম্ভব হতো না, লজ্জায় তারা এই কথা বলতো না। ঠিক আছে, গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয় ছিল একটু কি এমনই সুনাম, মানে মৃত্যুঞ্জয়ের কোনো সুনাম ছিল না, কিন্তু পুরোটাই দুর্নাম। আচ্ছা, অনেক দিনে মৃত্যুঞ্জয়ের দেখা নেই, একদিন শোনা গেল যে সে মরমর অবস্থা, তার মানে সে তার করুণ অবস্থা। আর একদিন শোনা গেল কি মল্লপাড়ার এক বুড়ো মালো তাহার চিকিৎসা করিয়া এবং তাহার মেয়ে বিলাসী সেবা করিয়া মৃত্যুঞ্জয়কে কি জখম মুক্ত হইতে এই যাত্রা ফিরিয়া আনিয়াছে। তার মানে তার সেবা করেছে দুইজন লোক, মল্লপাড়ার বুড়ো মালো তার চিকিৎসা করছে এবং বিলাসী তাকে কি করছে, যত্ন করছে।
তাহলে এখানে দুইজনের নাম হওয়া উচিত। আমি যদি খেয়াল করি নাই, এখানে আছে তোমার কি বুড়োমল বা সাপুরে। বুড়োমলের অর্থ হলো সাপুরে। মৃত্যুঞ্জয়কে সাপুরে বা বুড়োমল কি করছে, চিকিৎসা করিয়া বাঁচিয়েছে, এবং তারই মেয়ে তোমার কি বিলাসী বা যে নায়িকা এই গল্পের, সে কিন্তু এইমাত্র প্রবেশ করলো, সে মৃত্যুঞ্জয়কে সেবা করিয়া উঠিয়েছে। ওকে, বিলাসীর শরীরকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? বিলাসীর শরীরকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? আচ্ছা, অনেকদিন তাহার মিষ্টান্নের সন্ধ্যায় করিয়াছে, মনটা কেমন করিতে লাগিল, একদিন সন্ধ্যায় অন্ধকারে লুকাইয়া তাহাকে দেখিয়া গেলাম। আচ্ছা, তাহার পুরো বাড়িটা পাঁচিরের বালাই নাই, মানে তার বাড়িটা একবারে অবস্থা খারাপ। স্বচ্ছদের ভিতরে ঢুকিয়া দেখি ঘরের দরজা খোলা, বেশ উজ্জ্বল একটা প্রদীপ জ্বলিতেছে, আর ঠিক সম্মুখে তক্তপোষের উপর বসিয়া ধবধবে বিছানায় মৃত্যুঞ্জয় শুইয়া আছে। আচ্ছা, তাহার কঙ্কাল সার দেহের, মানে তার অবস্থা কি খুবই করুণ অবস্থা, কঙ্কাল সার মানে হাড়গোড় বের হয়েছে এমন একটা অবস্থা, বুঝিয়া যায় বাস্তবিত কি যমরাজ চেষ্টা ত্রুটি ছিল শিউরে। আচ্ছা, কিছু ছিল না আর কি। তবে শেষ পর্যন্ত তোমার সুবিধা করিয়া উঠিতে পারে নাই, মানে শেষ পর্যন্ত তারা সুবিধা করে উঠে পারে নাই, বা তার মৃত্যুঞ্জয় আসলে মারা যায় নাই, এরকম একটা বিষয়। সে কেবল ওই মেয়েটার জোরে, ওই মেয়েটার কারণে তার কি মানে মৃত্যুঞ্জয় মারা যায় নাই। সে শিউরে তোমার কি বসিয়া পাখার বাতাস করিতেছে, অকর্মস্য মানুষ দেখিয়া চমকিয়া উঠিয়া দাঁড়াইল, এই সেই বুড়া সাপুরের মেয়ে বিলাসী। এটা হলো সে বুড়ো সাপুরের মেয়ে বিলাসী। বিলাসী ছিল হলো একজন সাপুরের মেয়ে ছিল, ঠিক আছে? ওকে, তাহার বয়স 18 না 28 তোমাকে ঠগর করিতে পারিতাম না, মানে বিলাসীর বয়স কত সেটা কিন্তু ঠগর করতে পারতো না। বিলাসীর বয়স কত, 18 না 28, এটা নিয়ে তারা কনফিউশন ছিল। তো প্রশ্ন থাকতে পারে বিলাসীর বয়স কত, সেটা উত্তর হবে 18 বা 28, তাহার মধ্যে ঠগর করা যেত না। কিন্তু মুখের প্রতি চাহিবা মাত্রই টের পাইতাম বয়স যাই হোক, খাটিয়া খাটিয়া আর রাত জাগিয়া জাগিয়া ইহা শরীর আর কিছু নাই। মানে বিলাসী এমন একটা অবস্থা, প্রচুর পরিমাণে পরিশ্রম করে, এত পরিশ্রম করে যে তার চেহারা, যে বয়স কত সেটা যদি বোঝা নাও যায়, তার চেহারা দেখে বোঝা যায় যে সে এত পরিমাণ খাটিয়েছে, তার দেহে আর কিছু নেই, সে একান্ত সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে কাজ করতে করতে। এমন অনেক আমরা এখনো পাবো, এমন গ্রামে অনেক মেয়ে পাবো যারা এরকম প্রচুর পরিমাণে পরিশ্রম করে, এবং তাদের দেখলে বোঝা যায়, যদিও শহরে এই জিনিসটা বেরোয়, ঠিক আছে? ওকে, কিন্তু মুখের প্রতি এটা তো আমরা বললাম, ঠিক যেন ফুলদানিতে জল দিয়া ভিজিয়া রাখা বাসি ফুলের মতো। তাহলে তাকে কিসের সাথে তুলনা করা হয়েছে? তাকে বাসি ফুলের সাথে তুলনা করা হয়েছে। তাহলে তার চেহারাকে বাসি ফুলের সাথে তুলনা করা হয়েছে, বাসি ফুলের মতো, ঠিক আছে? বিলাসীর শরীরকে কিসের সাথে তুলনা করা হয়েছে? বাসি ফুলের সাথে তুলনা করা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন, ফেরার সময় বিলাসী কি নিয়ে এগিয়ে এসেছিল? ফেরার সময় বিলাসী কি নিয়ে এগিয়ে এসেছিল? তো চলো আমরা দেখি। হাত দিয়ে একটু স্পর্শ করিলে, একটুখানি নাড়াচাড়া করিতে গেলেই ঝাঁপিয়া ওঠে। মৃত্যুঞ্জয় আমাকে চিনিতে পারিয়া বলিল, কে ন্যাড়া? বলিলাম মানে ন্যাড়াকে এসে চিনতে পারছে, বা সাপুরিকে এসে চিনতে পেরেছে, এবং সাপুরে বলল হ্যাঁ। বলা হয়েছে মেয়েটি ঘাড় হেট করিয়া দাঁড়িয়া রইল। মৃত্যুঞ্জয় 2-4টি কথা যাহা কহিল তাহার মর্ম এই যে, প্রায় দেড় মাস হইতে চলিয়া সে মৃত্যুঞ্জয়, মানে মৃত্যুঞ্জয় কতদিন ধরে অসুস্থ ছিল? মৃত্যুঞ্জয় প্রায় 1.5 মাস ধরে অসুস্থ ছিল, ঠিক আছে? প্রায় 1.5 মাস ধরে মৃত্যুঞ্জয় অসুস্থ ছিল। প্রশ্ন থাকতে পারে যে মৃত্যুঞ্জয় কতদিন ধরে অসুস্থ ছিল? কত থাকবে? প্রায় 1.5 মাস ধরে। মধ্যে 10-15 দিন সে তোমার কি অজ্ঞান অচেতন অবস্থা ছিল। তাহলে সে কতদিন অজ্ঞান ছিল? 10 থেকে 15 দিন সে অজ্ঞান ছিল, ঠিক আছে? 10 থেকে 15 দিন সে অজ্ঞান অবস্থায় ছিল। এই কয়েকদিন হইলে সে লোক চিনিতে পারিতেছে, মানে এই কয়েকদিন আসলে বিপদে পড়লেই মানুষ চিনতে পারে, এবং যদিও এখনো সে বিছানা ছাড়িয়া উঠিতে পারে নাই, কিন্তু আর ভয় নাই, ঠিক আছে? কিন্তু সে এখন মনে সাহস পেয়েছে যে তার আর ভয় নেই, কারণ ন্যাড়া চলে এসেছে। আচ্ছা, ভয় নাই থাকুক, কিন্তু ছেলে মানুষ হইলেও এটি বুঝলাম, আজ যাহার সহ্য ত্যাগ করিয়া উঠিবার ক্ষমতা হয় নাই, সেই রোগীকে এই বনের মধ্যে একাকী যে মেয়েটি বাঁচিয়া তুলিবার ভার লইয়াছে, সে কত বড় গুরুত্বপূর্ণ। মানে এই জঙ্গলে বা এই মানে যে বাড়িটা সেটা অনেক জঙ্গলের ভিতরে, তো এই ভিতরে এই 10-15 দিন ধরে একটা মেয়ে, মানে অবিবাহিত মেয়ে,
মৃত্যুঞ্জয়ের মতো একটা ছেলেকে বা ইয়াং ছেলেকে আসলে রেখেছে, এটা অনেক বড় একটা কথা। কিন্তু এই কারণে গ্রামবাসীর কাছে কিন্তু তাদের একটা দুর্নাম হওয়ার চান্স থাকে, এবং সামনে যে সেটাই হয় আর কি, ঠিক আছে। কারণ একটা মেয়ে একটা ছেলে দীর্ঘদিন ধরে যদি এক জায়গায় থাকে, এটা নিয়ে সমালোচনা হওয়া বা সমালোচনা, ঠিক আছে, খুবই স্বাভাবিক। তো এইটাই আসলে এখানে ঘটছে বা এই গল্পে ঘটেছে। তো আমরা যদি দেখি, দিনের পর দিন রাত্রির পর রাত তাহার সে কত সেবা, মানে দিন রাত্রে সেবা করছে। এখন মানুষ তো সেবা নাও বুঝতে পারে, কত শাস্ত্রী, কত ধৈর্য, কত রাত জাগা, সে কত বড় সাহসের কাজ, কিন্তু সেই বস্তুটি এই অসাধ্য সাধন করিয়া তুলিয়াছে, যার পরিচয় যদিও সেই দিন পাই নাই, কিন্তু আর একদিন পাইয়াছিলাম। ফিরিবার সময় মেয়েটি তাহার হাতে প্রদীপ লইয়া, যখন ফিরেছে তখন তাহার হাতে প্রদীপ লইয়া আমার আগে আগে ভাঙ্গা পাঁচিলের শেষ পর্যন্ত আসিল। তাহলে প্রদীপ লিয়ে কোথাও পর্যন্ত এসেছিল? ভাঙ্গা পাঁচিল পর্যন্ত এসেছিল, ঠিক আছে। তাহলে ফিরবার সময় হাতে করে কি নিয়েছে? প্রদীপ। প্রদীপ নিয়ে ভাঙ্গা এই পর্যন্ত সে এসেছিল। কথকের এক আত্মীয়র মৃত্যুর সময় কে উপস্থিত ছিল? কথকের এক আত্মীয়র মৃত্যুর সময় কে উপস্থিত ছিল? এতক্ষণ পর্যন্ত সে একটিও কথা কহিল না, একবার আস্তে আস্তে বলিল, রাস্তা পর্যন্ত তোমায় রেখে আসবো কি? বড় বড় আম গাছ সমস্ত বাগানটা যেন একটা জমাট অন্ধকারের মতো বোধ করিয়াছে। তাহলে বড় বড় আম গাছকে জমাট অন্ধকারের সাথে তুলনা করা হয়েছে, ঠিক আছে। বড় বড় আম গাছকে জমাট অন্ধকারের সাথে তুলনা করা হয়েছে, ঠিক আছে। পথ দেখা তো দূরের কথা, নিজের হাতটা পর্যন্ত দেখা যায় না। বললাম পৌঁছে দিতে হবে না, শুধু আলোটা দাও। সে প্রদীপটা আমার হাতে দিতেই তাহার উৎকৃষ্ট মুখের চেহারাটা আমার চোখে পড়িল। আস্তে আস্তে সে বলিল, একলা যেতে ভয় করিবে না তো? একটু এগিয়ে দিতে আসবো। মানে খুবই লজ্জাজনক কথা। মৃত্যুঞ্জয়ের মতো একটা ছেলে মানুষ, সে ভয় করছে, কিন্তু একটা মেয়ে মানুষ যে হলো বিলাসী, সে কিন্তু সাহসী, এবং সে বলছে তুমি কি ভয় পাবা? তুমি যদি ভয় পাও তাহলে আমি তোমাকে পুরো পথটা অতিক্রম দিতে পারি। তো যাই হোক, শেষ পর্যন্ত সে মান সম্মান রাখছে যে না, এগিয়ে দিতে হবে না, জাস্ট আপনি প্রদীপটা আমাকে দেন, আমি নিজেই যাব। তখন সেই প্রদীপটা যখন সে হাতে নিয়েছে, তখনই মৃত্যুঞ্জয় সর্বপ্রথম বিলাসী চেহারাটা দেখতে পেরেছিলেন। ওকে, তো বলেছে সে প্রদীপটা আমার হাতে, আমি যেমনটা বললাম। ওকে, মেয়ে মানুষ জিজ্ঞাসা করে ভয় করবে না তো? সুতরাং মনে যাই হোক, প্রত্যক্ষ শুধু একটা না বলিলে অগ্রসর হয়ে গেলাম। মেয়ে মানুষ জিজ্ঞাসা করছে যে ভয় পাবা না তো? এইটা পরে আসলে কথাই নাই, না বলিয়ে কি হয়েছে সেই করছে, কারণ সে তো আর বলতে পারছে না যে সে ভয় পাবে। হাজার ভয় পেলেও আসলে মেয়ে মানুষের সামনে সকল পুরুষই সাহসী, তাই না? তো এইটাই কথা যে আমরা সবাই আমাদের প্রিয় মানুষ বা যে কোনো হতে পারে প্রিয় মানুষের কাছে একটু বেশি সাহসী। যদি আমাদের কাছে সাহস না থাকলেও প্রিয় মানুষের জন্য আমরা কিন্তু অনেক কিছু করতে পারি। বিশেষ করে ছেলে মানুষরা আমরা এটা অনেক কিছু করেছি, ইতিহাসেও রয়েছে, আর এছাড়াও আমরা দেখতে পেরেছি। এবং যদি আমরা বেশ কিছু ইন্টারভিউ দেখতে পাই, সেখানেও কিন্তু বলা হয়েছে যে ছেলে মানুষ তার কর্মজীবন বা তার যে ক্যারিয়ার ত্যাগ করতে পারে তার একমাত্র প্রিয় মানুষের কারণে। কিন্তু এই সেম কাজটা কিন্তু একটা মেয়ে মানুষ কখনোই করে না, বা এইটার ইতিহাসও এখন পর্যন্ত করে নাই। তো যাই হোক, মেয়ে ছেলে সবাই ভালো, বাট এইটাই হলো মেন কথা এখানে। সর্বাগ্যে কাটা দিয়ে উঠিল, ঠিক আছে, কিন্তু এতক্ষণে বুঝলাম উদ্বেগটা তাহার কিসের জন্য এবং কেন সে আলো দেখিয়া এই বনের পথ পার করিয়া দিতে চাইতেছিল। এবার সে বুঝতে পারছে যে এই বনটা কেন পার করতে হবে, মানে তার গা কি হয়েছে, কাটা দিয়ে উঠছে। হয়তো সে নিষেধ শুনিত না, সঙ্গে যেত, কিন্তু মৃত্যুঞ্জয়কে একাকী ফেলিয়া যাইতেই বোধ করিয়ে তাহার শেষ পর্যন্ত মন সরিল না। ওকে, তো কি 20-25 বিঘার বাগান, তাহলে মৃত্যুঞ্জয়ের জমিটা কতটুকু? মৃত্যুঞ্জয়ের জমিটা হলো, আচ্ছা এখানে উত্তরটা কোথায়? 20-25 বিঘার বাগান তার, ঠিক আছে। সুতরাং পটটা কম নয়, মানে এই আম বাগানটা হলো এই 20-25 বিঘা। এটা কোনটা? আম বাগান। এটা হলো আম বাগানটা হলো 20-25 বিঘা। এই দরুণ অন্ধকারের মধ্যে প্রত্যেক পদক্ষেপে বোধ হয় ভয়ে ভয়ে করিত, এবং পরক্ষণে মেয়েটি কথাকে সমস্ত মন একচ্ছন্ন করিয়া হয় এবং পাইবার সময় পাইলাম না। কেবল মনে হইতে লাগিল যে মৃত্যুকল্প রোগী হইয়া থাকা কত কঠিন। মৃত্যুঞ্জয় যে পুরো মুহূর্তে মরিতে পারিত, তখন সমস্ত রাত্রে এই বনের মধ্যে মেয়েটি একাকী কি করিত?
কেমন করিয়া তাহার সেই রাতটা কাটিত। যদি মৃত্যুঞ্জয়, আসলে এখানে একটা আকাঙ্ক্ষা প্রকাশ হয়েছে, যদি মৃত্যুঞ্জয় মৃত্যুবরণ করতেন বা মারা যেতেন, তাহলে এই একাকী রাত্রে এই মৃতদেহ নিয়ে বিলাসী একা কি করতো। আচ্ছা, মেন প্রশ্ন যেটা ছিল এটা কোথায়, যে মেন আমাদের যে প্রশ্নটা ছিল সেটা হলো এইটা, যে কথকের এক আত্মীয়র মৃত্যুর সময় কে উপস্থিত ছিল। আচ্ছা, যাই উত্তর হবে হলো বিধবা স্ত্রী এবং কথক, মানে কথক আর বিধবা স্ত্রী এরা দুজনেই আসলে উপস্থিত ছিলেন। তো আমরা সামনে দেখব মৃত্যুঞ্জয় কার হাতে ভাত খেয়েছে। মৃত্যুঞ্জয় কার হাতে ভাত খেয়েছে, আমি সামনে এগুলো দেখি, এটা তো বললামই। এই প্রসঙ্গে অনেকদিন ঠান্ডা লাগছে, তো সামনে তোমাদের পরীক্ষার ক্লাস নেওয়ার চেষ্টা করছি, মেনলি ইংলিশ ক্লাসগুলো আসবে, বাট আপাতত আমি বাংলাটা শেষ করার চেষ্টা করছি, অল্প সময়ের মধ্যে বাংলা ফার্স্ট পেপার, বাংলা সেকেন্ড পেপার এগুলো খাবার করে দিই। পাশাপাশি তোমাদের একটা কথা বলে দিই, যে তোমরা চাইলে এই ভিডিও ডেসক্রিপশনে দেখো লিঙ্ক দেওয়া আছে, আমাদের বাংলা যে প্লে লিস্ট আছে সেই প্লে লিস্টে ইতিমধ্যে আমরা অলরেডি 3টা আর এটা নিয়ে 4টা ক্লাস আপলোড করতেছি। খুব অল্প সময়ের মধ্যে হয়তো বাকি ক্লাসগুলো আপলোড করে দেওয়া হবে, তোমরা বাংলা এই প্লে লিস্ট থেকে বাংলা কমপ্লিটলি দেখতে পারো। এছাড়া আমাদের প্রিমিয়াম কোর্সেস রয়েছে, তুমি চাইলে প্রিমিয়াম কোর্সেসগুলো কিনতে পারো। ইবিআই কোর্স, কম্পো কোর্স মাত্র 2000 টাকায়, তারপর হলো বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আছে মাত্র 500 টাকায়, এটা রেকর্ডেড হবে। মানবিক বিভাগের ফ্রি কোর্স আছে, তারপর বিজ্ঞান বিভাগ, ব্যবসা বিভাগ, এবং যদি তুমি ইংলিশ কোর্সটা নাও, আমাদের জন্য সবচেয়ে পপুলার কোর্স, ঠিক আছে, তোমাদের জন্য সবচেয়ে পপুলার কোর্স হলো আমাদের ইংরেজি কোর্স, যেটা 1299 টাকা অনলি। তো এই কোর্সটা যেটা আমরা গত বছরে এই 26-এর সেক্ষেত্রে সবচেয়ে বেশি পরিমাণ সেল করেছি, তারপরে আমরা নতুন তোমাদের জন্য 27-28 জন্য দিয়েছি, এবং ইতিমধ্যে এই কোর্সে কিন্তু তোমাদের প্রায় সব ক্লাসই দেওয়া আছে। পাশাপাশি প্রতিদিনই প্রায় আমাদের কিন্তু লাইভ ক্লাস হয় ফেসবুক প্রাইভেট গ্রুপে। তোমরা যারা এখন এই কোর্সটায় জয়েন করবে, তোমরা চাইলে এই কোর্সটাতে জয়েন করতে পারো। ওকে, তো চলো আমরা সামনে আগে। তো আমাদের প্রশ্ন ছিল মৃত্যুঞ্জয় কার হাতে খাবার খায়, তো চলো দেখি। এই প্রসঙ্গে অনেকদিন পরে একটা কথা, আচ্ছা রাত্রি, আচ্ছা কি করতো এটা তো বললামই, অনেকদিন পরে একটা কথা আমার মনে পড়লো। এক আত্মীয়, এই দেখো, এক আত্মীয়র মৃত্যুকালে আমি উপস্থিত ছিলাম, তাহলে এক আত্মীয়র মৃত্যুকালে কথক উপস্থিত ছিল, ঠিক আছে। অন্ধকার রাত্রি বাটিয়া ছেলে পুলে চাকর বাকর নাই, ঘরের মধ্যে শুধু তাহার স্ত্রী আর আমি। তাহলে মৃত্যুঞ্জয় যখন মানে কথকের যে আত্মীয় যখন মারা গেছে, তখন সদ্য বিধবা স্ত্রী এবং কথক এই দুজনই কিন্তু ওই উপস্থিত ছিল। তাহার স্ত্রী তো শোকে আবেগে তোমার কি দাপাদাপি করিয়া এমন কাণ্ড করিয়া তুলিয়েছে যে, মানে একজন মারা গেলে কান্নাকান্দি করে যে অবস্থা হয়, ভয় হইয়া তাহার প্রাণটা বুঝি বাইর হইয়া যাইব, মানে এমন ভয় হচ্ছে যে সদবা স্ত্রী অথবা এখন মৃত্যুবরণ করবে, ভয় হইয়া তাহার প্রাণটা বুঝি বাইর হয়ে যাইবে। কাঁদিয়া কাঁদিয়া বারবার আমাকে প্রশ্ন করিতে লাগিলেন। তিনি স্বেচ্ছায় যখন তোমার কি সহমরণে যাইতে চাহিয়াছে, তখন সরকারের কি, আচ্ছা যখন সে নিজে থেকে মৃত্যু মারা যেতে চায়, তাহলে সরকারের কি সমস্যা, কি সরকারের তার যে আর দ্বিধার্থ বাঁচিতার সাধ্য নেই, একে তাহারা বোঝে না, মানে হয়তোবা তার স্ত্রী এই সময় আসলে আত্মহত্যা করতে চায়, বা সরকারি তরফ থেকে আত্মহত্যা করা একটা মহাপাপ, এবং এটাকে কখনোই করতে দেওয়া যায় না। তো এটাই আসলে সে দুঃখ বেদনায় আবেগে বলছে যে আমার বাঁচিবার কোনো সাধ্য নাই, কিন্তু সরকারের আসলে সমস্যা কি, সরকার কি বোঝে না যে আমার এই সমস্যা, ঠিক আছে, একে তাহারা বুঝবে। আচ্ছা, একটা জঙ্গলের মধ্যে তাহার সহ মরণে যোগান করিয়া দেয়, তো পুলিশের লোক জানিবে কি করিয়া। একটা মানে একটা গ্রামে বা একটা জঙ্গলের মধ্যে একটা মরা দেহ সহ থাকা, আসলে পুলিশের লোক কিভাবে বুঝবে যে এটা আসলে কতটা কঠিন, ঠিক আছে। অনেক জিজ্ঞাসা যোগান করা চাই, কিন্তু আমার বাইরে যাইবার প্রস্তাব শুনিয়া কি, আমার বাহিরে যাইবার প্রস্তাব শুনিলেই তিনি প্রকৃতি হস্ত হইয়া ওঠেন, চোখ মুছিয়া বলিল, ভাই যা হবার সে হইয়া তো গেছে, আর বাইরে গিয়া কি হইবে, রাতটা কাটুক না। মানে যে বাইরে যাওয়ার কথা বলে তার কি পুলিশটা যাইতে দেয় না, বলে রাতটা অন্তত কাটুক, তারপর আপনার যান। বলেন অনেক কাজ না গেলেই সে নয়। তিনি বললেন, হোক কাজ, তুমি বসো। মানে মৃত্যুঞ্জয় সেখান থেকে চলে আসতে চাচ্ছে, কিন্তু পুলিশরা কিন্তু তাকে আসতে দেয় নাই। বললাম, বসলে চলবে না, একবার খবর দিতেই হইবে বলিয়া পা বাড়াইয়া মাত্রই তিনি চিৎকার করিয়া উঠিলেন, ওরে বাপরে, আমি একলা থাকতে পারবো না। মানে ওই মেয়েটা
যে বিধবা হয়েছে, সেই মেয়েটা একাকী ওর মধ্যে কীভাবে থাকবে। যখনই মৃত্যুঞ্জয় সেখান থেকে চলে যেতে চাইলো, তখনই ওই বিধবা মেয়েটা কী করে চিৎকার করে উঠলে যে আমি এখানে একা থাকতে পারবো না। কাজে আবার বসিত হইল, কারণ তখন বুঝিলাম যে স্ত্রী জগ্ন থাকতে তিনি তোমার নির্ভয়ে 25 বছর একাকী ঘর করিয়াছে। তাহলে ওই তার আত্মীয় কত বছর একাকী ঘর করেছে? 25 বছর একাকী ঘর করছে। তার মৃত্যুটা যদি বা সহে তার মৃতদেহটা এই অন্ধকার রাত্রে 5 মিনিটের জন্য সইবে না। যদিও তার এই সংসারটা চলছে, তার মৃত্যুটা সহ্য হইতে পারে, কিন্তু তার যে মৃতদেহটা আছে সেটা 5 মিনিটের জন্য সহ্য করা সম্ভব না, মৃত স্বামীর কাছে একা থাকিয়া। কিন্তু দুঃখটা তাহার তুচ্ছ করিয়া দেখাও আমার উদ্দেশ্য নহে। মানে লেখক বা কথক এখানে চায় নাই যে তার দুঃখটাকে কি করবে, সে তুচ্ছ করে দেখবে কিংবা তাহা খাঁটি নয় এই কথা বলাও আমার অভিপ্রায় নহে। মানে সেটা যে সত্য নয় এটাও লেখক বলতে চান নাই আর কি, কিংবা একজনের ব্যবহারে তাহার চূড়ান্ত মীমাংসা হইয়া গেল তাহাও নয়। মানে কারো একজনের বা কারো একজনের সিদ্ধান্ত এটা যে চূড়ান্ত মীমাংসা হবে এরকম কিছু বলতে চাননি তিনি। কিন্তু এমন আরো অনেক ঘটনা জানি যাহা উল্লেখ না করিলেও আমি এই কথা বলিতে চাই যে শুধু কর্তব্য জ্ঞানের জোরে অথবা বহুকাল ধরিয়ে একসঙ্গে ঘর করিবার অধিকারী এই ভয়টাকে কোনো মেয়ে মানুষের অতিক্রম করতে পারে না। ইহা আর একটি সত্য, মানে এমন সত্য যে শুধুমাত্র যে দীর্ঘদিন ধরে ঘর করেছে এরকম নয়, আসলে স্বামীর মৃত্যুটা কোনো মেয়ে মানুষই কখনো সহ্য করতে পারে না। ঠিক আছে, এইটা খুবই স্বাভাবিক একটা বিষয়। তো এইটা এখানে বলা হয়েছে। ওকে, আমরা যদি আসি এখানে মেন প্রশ্ন ছিল হলো মৃত্যুঞ্জয় কার হাতে খাবার খেতেন, কিন্তু সহসা সে শক্তির পরিচয় যখন কোনো নবনারীর কাছে পাওয়া যায় তখন সমাজের আদালতে আসামি করিয়া তাহা দণ্ড দেওয়ার আবশ্যক যদি হয় তো হোক, কিন্তু মানুষের সে বস্তুটি সামাজিক নয়। সে নিজে যে ইহাদের দুঃখে গোপন অশ্রু বিসর্জন না করিয়া কোনো মতেই থাকিতে পারে না। ওকে, এখানে একটা স্ত্রীর আত্মনাদের কথা বলা হয়েছে আর কি। আচ্ছা, এইখানে আমরা পাবো প্রায় মাস 2 মৃত্যুঞ্জয়ের খবর লইয়া নাই, মানে প্রায় 2 মাস হয়েছে কথক মৃত্যুঞ্জয়ের কথা নাই। যাহারা পল্লীগ্রামে দেখেন নাই কিংবা ওই রেলগাড়ির জানালার মুখ বাড়াইয়া দেখিয়াছে তাহাদের হইতে সবলীল বলিয়া উঠিল, এ কেমন কথা, এ কি কখনো সম্ভব হইতে পারে যে অত বড় অসুখটা চোখে দেখিয়া আসিয়াও মাস 2 আর তার খবর নেই। মানে অনেকে বলতে পারে যে লেখক বা কথক যে আছে সে এত বড় অসুখ দেখলো মৃত্যুঞ্জয়ের, তারপরেও প্রায় 2 মাস ধরে মৃত্যুঞ্জয়ের কোনো খবর নেয় না। এটা কি ধরনের কথা, এটা মানুষ বলতে পারেন। ঠিক আছে, তাহার অবগতির জন্য বলা অবশ্যই যে তাদের জন্য বলছে লেখক যে এ জনশ্রুতি আছে, জানি না তাহা কি সত্যযুগের পল্লীগ্রামে ছিল কিনা। একটা জনশ্রুতি আছে যেটাকে আসলে সত্যযুগে আছে কিনা সে জানে না, কিন্তু একেলা তো কোথাও দেখিয়াছি বলিয়া মনে করতে পারি না। এখন পর্যন্ত লেখক দেখছে বলে মনে করা যায় না। তবে তাহার মরার খবর যখন পাওয়া যায় নাই তখন সে বাঁচিয়ে আছে এটা ঠিক। যেহেতু মৃত্যুঞ্জয়ের মরার খবর এখন পর্যন্ত লেখক পায় নাই, তাই সে বাঁচিয়ে আছে এটা তুমি ঠিক ধরো। এমনই সময় হঠাৎ একদিন কানে এলো মৃত্যুঞ্জয় সেই বাগানের অংশীদার খুঁড়ো তোলপাড় করিয়া বেড়াইতেছে যে গেল গ্রামটা এবার রসাতলে গেল। মানে খুঁড়ো যে দুর্নাম করা সেটাই করতেছে। নাততলের মৃত্তিক বলিয়া সমাজে আর মুখ বাহির করিবার যোগ রইল না। মানে তোমার হলো সে যে নালতের মৃত্তিক সেটা বলার আর কিছু নাই। অকাল কুষ্ণটার এমন সাপুরের মেয়ে নিকা করি। আচ্ছা, এখানে মৃত্যুঞ্জয় হলো সাপুরের মেয়ে নিকা করিয়া ঘরে আসিয়াছে। মানে এই যে বিলাসী দীর্ঘদিন ধরে মৃত্যুঞ্জয়ের সাথে ছিল, তখন খুঁড়োর তো কাজ দুর্নাম করা। তো খুঁড়ো কি দুর্নাম করলো যে সাপুরের মেয়ে বিলাসী নিকা করে মানে বিয়ে করে এই ঘরে এসেছে। এই দুর্নামটা খুঁড়ো কি করছে, চারদিকে ছড়াচ্ছে। কি পরিমাণ খারাপ মানুষ। ঠিক আছে, আর শুধু নিকা নয়, তাও বা কি চুলাই যাক, ঠিক আছে, তাহার হাত পর্যন্ত কি খাইতেছে। তার মানে শুধু বিয়ে যে করছে তা নয়, তার হাত পর্যন্ত দিয়ে ভাত খাচ্ছে। তার মানে মৃত্যুঞ্জয় কার হাতে ভাত খায়, সেটা হলো বিলাসীর হাতে ভাত খায়। এটা কে বলছে, খুঁড়ো বলছে। এরপরে প্রশ্ন, গ্রামের লোক কি করতে এগিয়েছিলেন। আচ্ছা, কি করতে গিয়েছিলেন আমরা যদি দেখে, গ্রামে যদি ইহার শাসন না থাকে তো বনে গিয়া বাস করিলেই তো হয়। গ্রামে যদি মানুষ এটাকে শাসন না করে তাহলে খুঁড়ো গ্রামে যাবে এরকম করে। তারপর তোমার কি করলা হরিপুরের সমাজ একথা শুনে
যে ইত্যাদি ইত্যাদি, মানে হরিপুরের সমাজ এই উল্টাপাল্টা কথাগুলো কি শুনে তারপর দেখি কি বলে। খুড়ো বলিয়া বেড়াতে লাগলেন, এই যে ঘটিবে তিনি অনেক আগেই জানতেন, মানে এই যে এইটাই যে হবে, এই ঘটনাই যে ঘটবে এক সময়, বিলাসী যে মৃত্যুঞ্জয়কে বিয়ে করবে, এইটা তিনি অনেক আগেই প্রত্যাশা করেছিলেন। তিনি শুধু তামাশা দেখেছিলেন, কোথাকার জল কোথায় গিয়ে গড়ে। আরো 10-12 জন সঙ্গে চললাম, গ্রাম বন্ধন দগ্ন না হয় এই জন্য। তার মানে এই যে শাস্তিটা, যে প্রশ্নটা তোমাদের ছিল, যে প্রশ্নটাকে যে গ্রামের লোক কি করতে গিয়েছিলেন, তো গ্রামের লোক কি করতে গেছে সেই কথাটা ভেবে আজও কথকের মনে লজ্জা জাগে। মানে গ্রামের লোকরা এমন একটা কাজ করেছে যা এখনো লজ্জাজনক বলে কথকে মনে হয়। কথক ছাড়াও আরো 10-12 জন নিয়ে তারা উপস্থিত হয়েছিল। তখন আমরা যদি দেখি মৃত্যুঞ্জয়ের পুরা বাড়িটি যখন উপস্থিত হইলাম, তখন সবেমাত্র সন্ধ্যা হইয়াছে। তার মানে মৃত্যুঞ্জয় বা তোমার বিলাসীকে যখন শাস্তি দিতে তারা যাচ্ছিল, তখন কেবলমাত্র সন্ধ্যা হয়েছিল। মোটামুটি 10-12 জন লোক সেখানে উপস্থিত হয়েছিল। মেয়েটি ভাঙ্গা বারান্দায় তোমার কি এক ধারে রুটি গুড়িয়েছে। তার মানে তখন যখন গ্রামের লোক বিলাসীর কাছে গিয়েছিল, তখন কি হয়, তখন ছিল সন্ধ্যা। কখন গ্রামের লোক তোমার বিলাসীর কাছে গিয়েছিল, তখন সন্ধ্যাবেলা মেয়েটিকে যখন গ্রামের লোক শাস্তি দিতে যায়, তখন মেয়েটি কি করছিল, বিলাসী রুটি গোড়াচ্ছিল। তারপর অকম্মত লাঠিসোঁটা হাতে এতগুলো লোককে উঠোনের উপর দেখিয়া ভয়ে নীলবর্ণ হইয়া গেল। খুঁড়ে ঘরের মধ্যে উকি মারিয়া দেখলেন মৃত্যুঞ্জয় শুয়ে আছে। চট করিয়া শিকলটা টানিয়া দিয়া সেই ভয়ে মৃত্যুপ্রায় মেয়েটির সম্ভবসন তোমার কি শুরু করিল। তার মানে এখানে যেই তোমার কি আছে, খুঁড়োটা হলে সবচেয়ে বেশি বদমাইশ। তো খুঁড়ো যা কি করলো, নিকুঞ্জর যেই দরজা আছে সেটা বন্ধ করে দিল, এবং এই জিনিসটা দেখে মেয়েটা কি হলো, অনেক ভয় পেয়ে গেল। বলা বাহুল্য, জগতের কোনো খুঁড়ো কোনো কালে বোধ হয় ভাইপো বা স্ত্রীকে ওরূপ কি সম্ভাষণ করে নেই। সে এমনই যে মেয়েটি হীন সাপুরের মেয়ে হওয়াও তা সহিতে পারিল না। চোখ তুলিয়া বলিল, বাবা আমারে বাবুর সঙ্গে নিকা দিয়েছে জানো। তো এই কথাটা বলেছে কে, এটা বলেছিল বিলাসী। তো এখানে অ্যাকচুয়ালি গ্রামের লোকরা কেন গিয়েছিল, গ্রামের লোকরা গিয়েছিল বিলাসীকে শাস্তি দিতে। এই জিনিসটাকে নিয়ে গেছিল কে, খুড়ো নিজে নিয়ে গিয়েছিল। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে গ্রামের লোকে কি করতে গিয়েছিল, উত্তর হবে শাস্তি দিতে গিয়েছিল। ঠিক আছে, কি করতে, শাস্তি দিতে গিয়েছিল। এর পরবর্তী প্রশ্ন, লোকেরা বিলাসীকে কি করেছিল। তো লোকেরা বিলাসীকে উধম মারধর করেছিল, লাঠিসোঁটা দিয়ে উধম মারধর করেছিল। যদি আমরা দেখি এখানে তার একটা চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, খুড়ো বলিল, তবে রে ইতি এখানে আমরা যদি একটু দেখি, তো আসলে গল্পটা অনেক বড়, মোটামুটি ভালোই বড়, আমরা যদি কথা না বলি এই বিষয়ে। ওকে, এক সেকেন্ড, আমি এটাকে ভালো করে নিচ্ছি পেজটাকে। ঠিক আছে, ওকে। তো ইতিতে সঙ্গে সঙ্গে 10-12 জন তোমার বদ্ধ হুঙ্কার দিয়ে তাহার ঘাড়ে পড়িল। কেউ ধরিল চুলের মুঠা, কেউ ধরিল কান, কেউ ধরিল হাত দুটো। যাহা সে সুযোগ পায় ঘটিল না, তাহার নিশ্চেষ্ট হইয়া রইল না। মানে যে যা পারছে, যেভাবে পারছে মেয়েটাকে আসলে মারছে। মৃত্যুঞ্জয়কে আটকে দিয়ে খুড়ো এই যে সাপুরের মেয়ে বিলাসী, তাকে উধম অত্যাচার এবং লাঠি মারধর করে। কিন্তু ঠিক আছে, যে কথাটা বলেছে, কারণ গ্রামস্থলে আমরা কাপুরুষের ন্যায় চুপ করিয়া থাকতে পারি। কারণ কথকের মতে যে মেয়েটিকে কেন মারতে পারছে, কারণ আমরা কাপুরুষের ন্যায় চুপ করে থাকি বলেই মারতে পারছে। আমাদের বিরুদ্ধে এত বড় দুর্নাম রটনা করিতে বোধ হয় নারায়ণের কর্তৃপক্ষেও চক্ষু লজ্জা হইবে। ঠিক আছে, ওকে। তো এটা গেল প্রশ্ন। নেক্সট প্রশ্নে আমরা যাব। এরপরের প্রশ্ন ছিল, বিলাসীর হাতে ভাত খাওয়াকে কি বলা হয়েছে। তো বিলাসীর হাতে ভাত খাওয়াকে কি বলা হয়েছে আমরা যদি দেখি, এখানে একটা অবান্তর কথা বলিয়া রাখি, মানে একটা অবাস্তব কথা সে বলে রাখে। শুনিয়াছি নাকি বিলাত হইতে তোমার কি স্বেচ্ছাদেশে পুরুষদের মধ্যে একটা কুসংস্কার আছে, স্ত্রীলোক দুর্বল এবং নিরুপায় বলিয়া তাহার গায়ে হাত তুলিতে নাই। এ আবার একটা কি কথা। সনাতন হিন্দু এই কুসংস্কার মানে না, মানে হিন্দু ধর্ম যারা রয়েছে
তারা এটা মানে না যে মেয়েদের গায়ে হাত তোলা নাই, এটা বিলাতের নিয়ম, কিন্তু হিন্দুদের মতে এটা কোনো নিয়ম নয়, ঠিক আছে। আমরা বলি যাহার গায়ে জোর নাই তাহার গায়ে হাত তুলিতে পারা যায়, তা সে নর নারী যাই হোক না কেন, মানে যার শক্তি নাই, যার ক্ষমতা নাই বা যার ক্ষমতা কম, তাহাকে আমরা মারতে পারি, সেটা নারী হোক পুরুষ হোক কোনো বিষয় না, ঠিক আছে। ওকে, মেয়েটি প্রথমেই সেই যে একবার আত্মনাদ করিয়া উঠিল, তারপর একেবারে চুপ করিয়া গেল। কিন্তু আমরা যখন তাহাকে গ্রামের বাহিরে রাখিয়া আসিবার জন্য হিসরাইতে লইয়া চলিলাম, তখন মিনতি করিয়া বলিতে লাগিল, বাবুরা আমাকে একটা বার ছেড়ে দাও, আমি রুটিগুলো ঘরে দিয়ে আসি। আচ্ছা, এখানে বিলাসী গ্রামবাসীকে কি অনুরোধ করলো? বিলাসী গ্রামবাসীকে অনুরোধ করলো আমি রুটিগুলো দিয়ে ঘরে আসি। এটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাইরে শিয়াল কুকুর খেয়ে যাবে, রোগা মানুষ সমত রাতে খেতে পারবে না। ওকে, তো এখান থেকে আমরা যদি দেখি, তো আচ্ছা প্রশ্নের উত্তর আসেনি এখনো না, প্রশ্ন উত্তরটা হলো কি, বিলাসীর হাতে ভাত খাওয়াকে কি বলা হয়েছে? আচ্ছা চলো, মৃতজা রুদ্ধ ঘরের মধ্যে পাগলের মতো মাথা কুটিতে লাগিল, দ্বারে পদাঘাত করিতে লাগিল, এবং পদাঘাত বলতে পায়ের ঘাত, মানে হলো তোমার যে দরজা থাকে সেই দরজাকে লাথি মারছে যে দরজাটাকে ভাঙার জন্য, ঠিক আছে। এবং শ্রাব্য অশ্রাব্য বহুবিধ ভাষা প্রয়োগ করলো, মানে যেগুলো শোনা যাবে অথবা শোনার যোগ্য না, মানে এমন খারাপ কথাও সে বলিতে লাগলো। কিন্তু আমরা তাহাতে তিলাক্ত মানে তিল মাত্র বিচলিত হইলাম না, স্বদেশের মঙ্গলের জন্য সমস্ত অকাতরে সহ্য করিয়া টানিয়া লইয়া চলিলাম। মানে তাদের মতে দেশের মঙ্গলের জন্য বা তাদের যেই গ্রামটা সেই গ্রামের মঙ্গলের জন্য সবাই মিলে এই কাজটা কিন্তু করিল। আচ্ছা, আমার হাত কি ঘামা এখানে মাঝে মধ্যে এরকম হচ্ছে, মেবি, ঠিক আছে। ওকে, দেন আমরা প্রশ্ন চলে, তো আমি ছিলাম কোথায়? আচ্ছা, চলে যেতে বলেছ, কেননা আমরা বরাবর সঙ্গে ছিলাম, কিন্তু কোথাও আমার মতে একটুখানি দুর্বলতা ছিল না। আমরা তার গায়ে হাত দিয়ে পারি নাই, বরঞ্চ কেমন যেন কান্না পাইতে লাগলো। মানে কথকের এই অত্যাচার দেখে তোমার কি কান্না করতে মনে হচ্ছিল। সে যে অত্যন্ত অন্যায় করিয়াছি এবং তাহাতে গ্রামের বাহির করা উচিত বটে, কিন্তু এটাতে যে আমরা ভালো কাজ করিতেছি সেও কিছুতেই মনে করিতে পারলাম না, কিন্তু আমার কথা থাক। আচ্ছা, কথকের মতে তারা আসলে ওই যেই তোমার সাপুরের যে মেয়েটা, তো তে তো অনেক করেছে, তো এর ফলে কি হয়েছে, এর ফলে তাকে গ্রাম থেকে তাড়াতে হবে, কিন্তু সে তো একটা ভালো কাজ করছে, কিন্তু কথকের মতে এখন পর্যন্ত সেই কাজটাকে সে ভালো করছে এই জিনিসটা তার এখনো মনে হচ্ছে না। তাই কথক বলছে যে আমার কথা থাক। আপনারা মনে করিবেন না যে পল্লী গ্রামে উদারতার একান্ত অভাব, যে এটা আবার মানুষ যেন না মনে করে যে পল্লী গ্রাম বা গ্রামের মধ্যে কোনো উদারতা নেই, ঠিক আছে। তো এটা মনে করা যাবে না, বরঞ্চ বড়লোক হইলেও আমরা এমন সব ঔদ্ধর্য প্রকাশ করি যে শুনিলে আপনারা অবাক হইয়া যাইবেন। মানে আপনারা যারা আছেন অবাক হবেন, এটা বুঝতে পারছেন। এই মৃত্যুঞ্জয়টাই যদি না তাহার হাতে ভাত খাইয়া অমার্জনীয় অপরাধ, মানে এখানে অপরাধ করাকে বলা হচ্ছে, দেখো ভাত খাওয়াকে, যে ভাত খাওয়াকেই অমার্জনীয় অপরাধ, মানে যা ক্ষমা করা যায় না এমন একটা, কোথায় যাচ্ছে, ঠিক আছে, ক্ষমা করা যায় না এমন একটা কি অপরাধ করেছে আর কি, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে যে ভাত খাওয়াকে বা ইয়ের হাতে যে ভাত খাওয়া সেটাকে অমার্জনীয় অপরাধ বলা হচ্ছে। তা হইলে তো আমাদের এত রাগ হইতো না। যদি বিলাসীর হাতে মৃত্যুঞ্জয় যদি ভাত না খেত তাহলে এত কিছু হতো না, ঠিক আছে। আর কায়েতের ছেলের সঙ্গে সাপুরের মেয়ের নিকা, কায়েতের ছেলের সঙ্গে সাপুরের মেয়ের নিকা, ঠিক আছে। তাহলে মেয়ে ছিল হলো সাপুরের আর ছেলে তোমার মৃত্যুঞ্জয় সে ছিল হলো কায়েতের। এ তো একটা হাসির উড়াইবার কথা, কিন্তু কাল করিলে যে ওই ভাত খাইবে, হোক না সে 2.5 মাসের রোগী, হোক না সে শয্যশায়ী, হোক না সে মানে মৃত্যুশয্যী মানুষ, কিন্তু তাই বলিয়া ভাত লুচি নয়, সন্দেশ নয়, তারপর পাঁঠার মাংস নয়, ভাত খাওয়া যে অন্ন পাপ। এখানে কথা দেখো, ভাত খাওয়া হলো অন্ন পাপ, ঠিক আছে। তো প্রশ্নটা কি? প্রশ্ন ছিল যে ভাত খাওয়া কি। এখানে আমরা বিলাসীর হাতে ভাত খাওয়াকে কি বলা হয়েছে? বলা হয়েছে অন্ন পাপ বলা হয়েছে, ভাত খাওয়া যে একটি অন্ন পাপ। এরপর কত বছর পর মৃত্যুঞ্জয়কে দেখে, তো কথক এটা মনে আমরা দেখছি বছর খানিক পরে মৃত্যুঞ্জয়কে দেখে, ঠিক আছে, এটা আমি পূর্বেও পড়েছি। চলো আবার দেখি, সে তো আর সত্যই মাপ করা যায় না, মানে
এই যে বিলাসী বা সাপুরের মেয়ের হাতে যে ভাত খেয়েছে মৃত্যুঞ্জয়, এটাকে কোনোভাবেই ক্ষমা করা যায় না। এটা আসলে ক্ষমার অযোগ্য একটা অপরাধ করে ফেলছে, এবং এই ভাত খাওয়াকে একটা অন্য পাপ বলা হয়। গ্রামবাসীদের মতে তাদেরকে কোনোভাবে ক্ষমা করা যায় না। এটা আমার মতে যে লেখক তাদেরকে হাস্যরসিকতার সাথে বলেছে এই কথাটা। মানে তোমার এটাকে বলা হয় যে থাকে না যে টিটকারি দিয়ে কথা বলা, অনেকটা ওরকম। তো এর পরবর্তীতে যদি আমরা কথা বলি, এখানে আমরা যদি দেখি, এই তো ইহাবার কিছুদিন পরে, মানে কি এই ঘটনাগুলো হওয়ার পরে কিছুদিন পরে তোমার কি প্রাতঃস্মরণীয় স্বর্গীয় মুখোপাধ্যায়, নাম কি স্বর্গীয় মুখোপাধ্যায় মহাশয় বিধবা পুত্রবধূ মনে তোমার কি বৈরাগ্য বছর 2 কাশীবাস করিয়া যখন ফিরে আসিল। মানে স্বর্গীয় মুখোপাধ্যায় যখন বিধবা পুত্রবধূকে তারা 2 বছর তোমার কাশীবাদ করিয়া আসলো, তখন নিন্দকেরা কানাকানি করিয়া কানাকানি করতে লাগিল যে অর্ধেক সম্পত্তি ওই বিধবার এবং পাছে তাহা বেহাত হয়। আচ্ছা, তা মানুষ আসলে মানুষের কাজে আসলে এই কাজটা করা, যে দুর্নাম করা বা মানুষের নামে হলো অল টাইম মনে করো বদনাম করা, এই ধরনের ঘটনা আসলে এটার মেন যে কাহিনী এটা সেটা হলো মানুষ হলো মানুষের ভালো চায় না এবং নিন্দা এই ধরনের ঘটনাগুলো করে। ঠিক আছে, ওকে। তো ওই বিধবা এবং পাশে তাহা বেহাত হয়, এই ভয়েই ছোট বাবু অনেক চেষ্টা অনেক পরিশ্রমের পর বৈঠানকে যেখান হইতে ফিরিয়া আনিয়াছেন, সেটা কাশী বটে। যাই হোক, ছোট বাবু তাহার স্বাভাবিক উদ্দরচার গ্রামের বারোয়ারি পূজা বাবদ 200 টাকা। আচ্ছা, এখানে একটা বিষয়, যে ছোট বাবু যে আছে, ঠিক আছে, কোথায়, এই যে ছোট বাবু গ্রামের বারোয়ারি পূজা বাবদ 200 টাকা দান করেন। এই কথাটা মনে রাখবা, যে ছোট বাবু গ্রামের পূজা বাবদ কত টাকা দেয়, 200 টাকা দেন। 5খানা গ্রামের ব্রাহ্মণ সদক্ষিণ উত্তর, তারপর ফলাহারের পর প্রত্যেক সদব্রাহ্মণের হাতে যখন একটা করিয়া কলস, এবং ব্রাহ্মণের হাতে কি দেয়, একটা করে কলস দিয়া বিদায় করিলেন। তখন ধন্য ধন্য পড়িয়া গেল, এমনকি পথে আসিতে অনেকেই দশেও এবং দেশের কল্যাণে নিমিত্ত কামনা করিতে লাগিলেন। এমন সব যারা বড়লোক, তাদের বাড়িতে বাড়িতে মাসে মাসে এমন সদানুষ্ঠান আয়োজন হয় না কেন? আচ্ছা, এখানে মেন কথা বুঝাইছে যে আমাদের যে পণ্ডিত মশাই বা যে পণ্ডিতরা থাকে, আসলে তারা যারা বড়লোক থাকে, তারা যখন এদেরকে একটা দক্ষিণা দেয়, তো আসলে এরা সবাই ধন্য ধন্য বলে। কিন্তু যখন এদেরাই যখন একটা বিপদে পড়ে, তখন অনেক ধরনের কানাকানি বা অনেক ধরনের দুর্নাম কিন্তু তারাই আবার করে সবার আগে। ঠিক আছে, ওকে। আমরা পরের পৃষ্ঠায় যদি আসি, তো আমাদের প্রশ্ন কি ছিল? আমাদের প্রশ্ন, এটার প্রশ্ন তো আমি দিয়ে দিচ্ছি। নেক্সট প্রশ্নে যাই। মৃত্যুঞ্জয়ের মাথা কি ছিল? মাথায় কি ছিল? মৃত্যুঞ্জয়ের মাথায় কি ছিল? আচ্ছা, দেখি মৃত্যুঞ্জয়ের মাথায় কি ছিল। কিন্তু যাক, মহত্বের কাহিনী আমাদের অনেকে আছে, তো আমাদের অনেক মহৎ বা মহান কাহিনী আছে, যুগে যুগে সঞ্চিত হওয়া প্রায় প্রত্যেক পল্লীবাসীর দ্বারাই তোমার কি স্তূপাকার হইয়া উঠিয়াছে। মানে গ্রামবাসীর দ্বারা এমন অনেক ঘটনা আছে যা অনেক উপর লেভেলে চলে গেছে। এই দক্ষিণবঙ্গের অনেক পল্লীতে অনেক দিন ঘুরিয়া গৌরব করিবার মতো অনেক বড় বড় ব্যাপার প্রত্যক্ষ করিয়াছি। চরিত্রেই বল, ধর্মেই বল, সমাজেই বল, আর বিদ্যাই বল, শিক্ষা একেবারে পুরো হইয়া আছে। এখন শুধু ইংরাজকে কষিয়া গালিগালাজ করতে পাইলে দেশটা উদ্ধার হইয়া যাবে। তাহলে দেশকে উদ্ধার করার জন্য কি করতে হবে? ইংরেজকে গালাগালি করতে হবে। ইংরেজকে যদি কষিয়া গালি দিতে পারো, তাহলে সেটাকে দেশকে উদ্ধার করা হবে বলে কথক জানিয়েছেন। এই কথাটা মনে রাখবা। ঠিক আছে, বছর খানেক গত হইয়াছে, মানে কিছু 1 বছর বা বছর খানেক, যেমনটা বললাম যে কিছু, এই যে প্রশ্ন উত্তর ছিল যে কখন দেখা হয়েছিল, আগের প্রশ্ন যেটা, ঠিক আছে, কত বছর পর মৃত্যুঞ্জয়কে দেখে, সেটা হলো বছর খানিক পরেই তাকে দেখে। ঠিক আছে, তো আমি যদি এখানে যাই, মশার কামড় আর সহ্য করিতে না পারিয়া সবেত মাত্র সন্ন্যাসী গিরি ইস্তফা দিয়া ঘরে ফিরিয়াছে। আচ্ছা, সন্ন্যাসী ছাড়ার কারণ কি? সেটা হলো মশার কামড়। এটা একটা মনে রাখবা, যে মশার কামড় সহ্য করতে না পারে সবে মাত্র তোমাকে সন্ন্যাসীগিরি ইস্তফা দেয়। সন্ন্যাসীগিরি ইস্তফা দেওয়ার কারণ হলো মশার কামড়। একদিন দুপুর বেলা ক্রোশ 2 দূরের
মালোপাড়ার ভিতর দিয়ে চলিতাছি, হঠাৎ দেখি একদিন কুটিরের দ্বারে বসিয়া মৃত্যুঞ্জয়। তার মৃত্যুঞ্জয়ের সাথে দেখা হয়েছিল কখন? খানিক বছর পরে, ঠিক আছে। কায়দস্তর ছেলে একটা বছরের মধ্যেই জাত দিয়া একেবারে পুরা দস্তর সাপুরি হইয়া গিয়াছে, মানে সে সাপুরি হয়ে গেছে আর কি। মানুষ কত শীঘ্রই যে তাহার 14 পুরুষের জাতকে বিসর্জন দিয়া আর কি একটা জাত হইয়া উঠতে পারে অবলম্ব করিয়াছি। মানে মানুষ কত তাড়াতাড়ি খুব সহজেই নিজের জাতকে ভুলে অন্য জাতে যেতে পারে, এটা হলো মৃত্যুঞ্জয়কে দেখেই কথক বুঝতে পেরেছেন। ওকে, ব্রাহ্মণ ছেলে, মৃত্যুঞ্জয় ছিল ব্রাহ্মণ, সে হলো মেত্রাণী বিবাহ করিয়া, মানে হলো মেত্রাণী বলতে বোঝানো হয়েছে তোমার কি বিলাসীকে করিয়া মেথর হইয়া গেছে এবং তাহাদের ব্যবসা আর তোমার কি অবলম্বন করিয়াছে। এ বোধ করি আপনারা সবাই শুনিয়াছেন। আমরা সৎ ব্রাহ্মণ ছেলেকে তোমার এন্ট্রান্স পাস করার পরও ডোমের মেয়ে বিয়ে করিয়া ডোম হইতে দেখিয়াছি। এখন যে ধু চুন্নি তোমার কি কুলো বুনিয়া বিক্রয় করে, তারপরে শুয়ার চড়ায়, ভালো কায়দস্থ সন্তানকে কসাই মেয়ে বিয়ে করিয়া কসাই হইয়া যাইতে দেখছি। আজ সে সহস্তে গরু কাটিয়া বিক্রয় করে, তাহাকে দেখিয়া কাহার সাধ্য বলো? কোন কালে সে কসাই ভিন্ন আর কিছু ছিল না। কিন্তু মেন কথা কেন বলা হয়েছে এখানে, হিন্দুদের বিভিন্ন ধরনের যারা মনে করো অন্য অন্য জিনিসের প্রদর্পণ করছে তাদেরকে বলা হচ্ছে, বা তাদেরকে আসলে এখানে ইন্ডিকেট করা হয়েছে, আর কিছু না। ওকে, আমরা যদি দেখি এতটুকু সহ্য আসে না, মানে এত কিছু সহ্য উল্লেখ করে আসে না। কিন্তু যাক, তোমার কি ঝোঁকের মাথায় হয়তো বা অনির্ধাকার চর্চা করিয়া বসিব, কিন্তু আমার মুশকিল হইতাছে যে আমি কোনো মতেই ভুলিতে পারি না দেশের 90 জন নরনারীর ওই পল্লী গ্রামের মানুষ, এবং সেই জন্য কিছু একটা আমাদের করাই চাই, মানে আমি গ্রামের জন্য কিছু একটা করতে চাই, সেটাই বলা হচ্ছে। তো বলিতেছিলাম যে দেখিয়া কে বলিবে সে মৃত্যুঞ্জয়, আমি তাহাকে যে খাতির করিয়া বসাইব। বিলাসী পুত্রের জল আনিয়া গিয়াছে, বিলাসী পুকুরে জল আনিতে গেছে যখন তোমার কি কথকের সাথে মৃত্যুঞ্জয় দেখা। আমাকে দেখে সেও ভারী খুশি হইয়া বারবার করিয়া বলিতে লাগিল, তুমি না আগলালে সে রাত্রিতে আমাকে তারা মেরেই ফেলতো। তার মানে কথক বিলাসীকে বাঁচিয়েছিল, ঠিক আছে। আমার জন্য না জানি কত মার তুমি খেয়েছিলে। আচ্ছা, কথায় কথায় শুনলাম পরদিনই তাহারা এখানে উঠিয়া আসিয়া ক্রমশ ঘর বাঁধিয়া বাস করিয়াতেছে এবং সুখে আছে। সুখে যে আছে এ কথা আমাকে বলার প্রয়োজন ছিল না, শুধু তাহাদের মুখের প্রাণে চাহিলেই আমি তাহা বুঝিয়াছি। মানে খুব সহজ, তারা যে একা থেকে যে সুখে আছে, শান্তিতে আছে, এটা তাদের যে জীবনযাপন বা বর্তমান যে সুখে শান্তিতে তাদেরকে দেখে লেখক বা কথক ইজিলি বুঝতে পেরেছেন যে হ্যাঁ, তারা অনেক শান্তিতে আছে। তো এমন ঘটনা আমাদের মধ্যেও আছে, ঠিক আছে। তাই শুনলাম আজ কোথায় নাকি তাদের সাপ ধরার বাইনা আছে এবং তাহারা প্রস্তুত হইতেছে। আমিও অমনি সঙ্গে যাইবার জন্য লাফাই উঠলাম, মানে সাপ ধরার জন্য কথকও যেতে চাইছিল, ঠিক আছে। ছেলেবেলা হইতেই দুটো জিনিসের উপর আমার প্রবল শখ ছিল। তো একটা ছিল গোবরে সাপ ধরিয়ার পোষা, আর একটা ছিল মন্ত্র সিদ্ধ হওয়া। তার মানে কথকের দুইটা শখ হলো গোবরে সাপ ধরিয়া পোষা, আর একটা হলো কি মন্ত্র সিদ্ধ করা। আচ্ছা, আমার প্রশ্ন কি ছিল? আমার প্রশ্ন ছিল মৃত্যুঞ্জয়ের মাথায় কি ছিল? আচ্ছা, এখানে গেরুয়া পাপড়ি, উত্তর আছে হলো গেরুয়া পাপড়ি, ঠিক আছে। আমরা সামনে দেখবো, এটার উত্তর হয়তো সামনে আছে। ন্যাড়া ছেলেবেলার শখ কি ছিল? সাপ ধরা এবং মন্ত্র শিক্ষা, সাপ ধরা এবং মন্ত্র সিদ্ধ হওয়া। তারপরের প্রশ্ন, মন্ত্রের শেষে কি আছে? মন্ত্রের শেষে হলো বিশরীর আজ্ঞা আছে, মন্ত্রের শেষে বিশরীর আজ্ঞা আছে। তো চলো আমরা এটা দেখি। সিদ্ধ হওয়ার উপায় তখনই খুঁজিয়া বাহির করিতে পারি নাই, কিন্তু মৃত্যুঞ্জয়কে ওস্তাদ লাভ করিবার আশা আমার উৎফুল্ল হয়েছে। মানে কথক হলো মৃত্যুঞ্জয়কে ওস্তাদ বলেন, ঠিক আছে। আচ্ছা, সে তাহার নামজাদা শ্বশুরের শিষ্য এবং মস্ত লোক। আমার ভাগ্য যে অকর্মত এমন প্রসন্ন হইয়া উঠিবে তাহা কে ভাবিতে পারিত, মানে কে ভাবতো যে এমন তার ভাবনা বা সে এই জায়গায় আসতে পারবে। কিন্তু শক্ত কাজ এবং ভয়ের কারণ আছে বলিয়া প্রথমে তাহারা উভয়ই আপত্তি করলো। মানে যেহেতু এখানে তোমার সাপ ধরার মধ্যে ভয় আছে বা বিপদ আছে, তাই কথককে তারা
উভয় বা দুজন মিলেই না বললো বা আপত্তি করলো যে না তুমি যেতে পারবে না, কিন্তু আমি নাছোড়বান্দা হইয়া উঠিলাম, আমি তাদের ছাড়লামই না। মাসখানেকের মধ্যে আমাকে সাধ্যের করিতে মৃত্যুঞ্জয় পথ পাইল না, সাপ ধরার মন্ত্র এবং হিসাব শিখাইয়া দিল, কবিরাজ ওষুধে সমেত বাদুলি বাঁধিয়া দিয়া দস্তরত সাপুরি বানাইয়া তুলিল। তার মানে এখানে মন্ত্রটা কি জানে, তার শেষে আমার মনে আছে, ওরে কেউটে তুই মনসার বাহন। আচ্ছা, এখানে মন্ত্রের একটা অংশ আসলে আলোচনা করা হয়েছে, এখানে পুরো মন্ত্রই আছে। মনসী দেবী আমার আচ্ছা, মনসী দেবীর সাথে এখানে তুলনা করছে, মন্ত্রের মধ্যে মনসী দেবীর কথা উল্লেখ আছে, এই কথাটা আমার মনে রাখবা, ঠিক আছে। উল্টা পাল্টা এখানে প্রশ্ন কি ছিল, ও এই যে কার আজ্ঞা, বিষে হরির আজ্ঞা, ঠিক আছে, প্রশ্ন এটাই ছিল যে মন্ত্রের শেষে কি ছিল, মন্ত্রের শেষে ছিল বিষে হরির আজ্ঞা, ঠিক আছে। আর মন্ত্রের মধ্যে কোন দেবীর কথা উল্লেখ ছিল, মনসা দেবীর কথা উল্লেখ ছিল, ঠিক আছে। ইহার মানে যে কি তাহা আমি জানি না, মানে এটার মানে কি সে জানে না বলে কথা, কারণ যিনি এই মন্ত্রের দ্রষ্ট ঋষি ছিলেন নিশ্চয়ই কেউ না কেউ ছিলেন, তার সাক্ষাৎ কখনো পাইনি, মানে যে এই মন্ত্রটা আবিষ্কার করছে সে তার সাক্ষাৎ এখন পর্যন্ত পাইনি আর কি লেখক। অবশেষে একদিন এই মন্ত্রের সত্য মিথ্যার চরম মীমাংসা হয়ে গেল বটে, মানে এই যে মন্ত্রটা সে শিখছে এটা সত্য না মিথ্যা, কিন্তু যতদিন না হইয়া ততদিন সাপ ধরার জন্য চতুর্দিকে প্রসিদ্ধ হইয়া গেলাম, মানে চারদিকে সাপ ধরার জন্য সে প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছে। সবাই বলা বলি করতে লাগলো, হ্যাঁ ন্যাড়া একজন গুণী লোক বটে, ন্যাড়া হলো কি একজন গুণী লোক বটে। আচ্ছা, প্রশ্ন কি এখানে, প্রশ্ন ছিল হলো, আমি যদি আসি, প্রশ্ন ছিল বিলাসী কোন কাজের বিরুদ্ধে আপত্তি করত। আচ্ছা, এখানে আমরা দেখলাম তো শিকড় বিক্রি করে ওঠার যে বিষয়টা সেটাতে সে আপত্তি করত। আর পরবর্তী প্রশ্ন হলো মৃত্যুঞ্জয়কে কোন সাপে কামড়ায়। আচ্ছা চলো আমরা দেখি মৃত্যুঞ্জয়কে কোন সাপে কামড়েছে। আচ্ছা, এখানে বলা হয়েছে সন্ন্যাস, না ঘামে গেছে, মানে অনেক ধরে ক্লাস হচ্ছে তো ঘাম হয়েছে। সন্ন্যাসী অবস্থায় কামাখ্যান গিয়া সিদ্ধ হইয়া আসিতেছে, একটুখানি বয়সের মধ্যেই এত বড় ওস্তাদ হইয়া অহংকারে আমার মাটি পা পড়ে না, এমনই হইল যে, মানে সে অনেক বড় ওস্তাদ হয়ে গেছে সে বিষয়টা বলছে। বিশ্বাস করিল না দুইজন, সে শুধু দুজন, আমার গুরু যে সে তো ভালো মন্দ কোনো কথাই বলিত না, কিন্তু বিলাসী মাঝে মাঝে মুখ টিপিয়া হাসিয়া বলিত, ঠাকুর এইসব ভয়ঙ্কর জানোয়ার একটু সাবধানে নাড়াচাড়া করো, ঠিক আছে। বস্তুর ২০ দাঁত ভাঙ্গা, মানে সাপকে ধরার সাথে সাথে ২০ দাঁত ভাঙতে হয়, সাপের মুখ হইতে বিষ বাহির করা কাজগুলো এমনি অবহেলা সহিত করিতে শুরু করিতেছিলেন যে যেসব মানে পড়িলে আমার আজও গা কাঁপে। তো সাপ ধরার সাথে সাথে সাপের বিষ ভাঙতে হবে, এটাই আসলে এখানে বলা হয়েছে। আসল কথা হইতেছে যে সাপ ধরা কঠিন নয়, এবং ধরা সাপ ২-৪ দিন হাড়িতে পুঁতিয়ে রাখার পরও তাহার ২০ দাঁত ভাঙ্গাই হোক আর নাই হোক কিছুতেই কামড়াইতেই চায় না, চক্র তুলিয়া কামড়াইবার ভান করে, ভয় দেখায় কিন্তু কামড়ায় না। মাঝে মাঝে আমাদের গুরু শিষ্যের সহিত বিলাসী তর্ক করিত। সাপুরেদের সবচেয়ে লাভের ব্যবসা হলো শিকড় বিক্রি করা। সাপুরেদের সবচেয়ে লাভের ব্যবসাকে তোমার শিকড় বিক্রি করা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যা দেখিবার সাপ পালাইয়া পথ পায় না, কিন্তু তার পূর্বে সামান্য একটু কাজ করিতে হয়। যে সাপটা শিকড় দেখিয়া পালাইবে তাহার মুখে একটা লোহার শিক পুরাইয়া বার করিয়া চেকা দিতে হয়। আচ্ছা, তারপর তাহাকে শিকড় দেখান হোক বা একটা কাঠি দেখানো হোক, সে কোথাও পালাইবে বা তা ভাবিয়া পায় না, মানে এটা করলে সাপটা কখনো পালাবে না। এই কাজটার বিরুদ্ধে বিলাসী ভয়ানক আপত্তি করে, তাহলে সাপ ধরে শিকড় ব্যবসা করাকে বিলাসী ভয়ানক ভাবে আপত্তি করে, ঠিক আছে। মৃত্যুঞ্জয়কে বলিত, দেখ এমন করে মানুষকে ঠকায়ও না। আচ্ছা, এটা মৃত্যুঞ্জয়কে, মানে সাপ এই যে তোমার শিকড় যে ব্যবসা, শিকড় ব্যবসাকে কি করতো, সে ভয়ঙ্কর আপত্তি করতো এবং এটাকে খারাপ বলতো, ঠিক আছে। আরে হাত ওকে, বিলাসী বলিত, করুক গে সবাই, আমাদের তো খাবার ভাবনা নেই, আমরা কেন মিছামিছি লোক ঠকাতে যাই। আর একটা জিনিস আমি বারবার লক্ষ্য করিতেছি যে সাপ ধরার বায়না আসিলেই
বিলাসী নানা প্রকার বাধা দিবার চেষ্টা করিত। আজ শনিবার, আজ মঙ্গলবার, এমনি কত কি। মৃত্যুঞ্জয় উপস্থিত না থাকিলে সে তো একেবারেই ভাগিয়া দিত, কিন্তু উপস্থিত থাকিলে মৃত্যুঞ্জয় নগদ টাকার লোভ সামলাইতেই পারিত না। আর আমার তো একরকম নেশাই হইতো, মানে একজন নগদ টাকার জন্য আর কথাগুলো তার একটা নেশাই হয়ে দাঁড়াইছে। এটা নানা প্রকার তাহাকে উত্তেজিত করিয়া চেষ্টা ত্রুটি করিতাম না। বস্তুত ইহার মধ্যে মজা ছাড়া ভয় যে কোথায় ছিল এ আমার মনের স্থান পাইত না। কিন্তু এই পাপের দণ্ড আমাকে একদিন ভালো করিয়েই দিতে হবে, মানে এই পাপের দণ্ডটা একদিন আমাকে কি করতে হবে, একদিন ভালো করে দিতে হবে। সেদিন কোষ দেড়েক দূরে এক গোয়াল বাড়িতে সাপ ধরিতে গিয়েছিলাম। বিলাসী বরাবরই সঙ্গে যাইত, আজও সঙ্গে ছিল। মেটে ঘরের মেঝে খানিকটা তোমার কি খুঁড়িতেই একটা গর্তের চিহ্ন পাওয়া গেল। আমাকে কেউ লক্ষ্য করিল নাই, কিন্তু বিলাসী সাপুরের মেয়ে সে হেঁটে যায় কয়েক টুকরা কাগজ তুলিলে লইয়া আমাকে বলিল, ঠাকুর একটু সাবধানে সাবধানে খুঁড়ো, সাপ একটা নয় এক জোড়া তো আছে বটেই, হয়তো বা তার বেশি থাকিতে পারে। মানে সাপ একটা না এক জোড়া বা তার বেশি, বা দুই বা তার বেশি আছে। ঠিক আছে, তো দুঃখিত, পুরো ক্লাসটা আসলে রেকর্ড হয়ে গেছিল, বা পুরো ক্লাসটা আমি নিয়ে নিয়েছিলাম, বাট এখন পর্যন্ত যা দেখি যে রেকর্ড হয়নি পরের অংশটা, তো আবার করা লাগছে। তো এবার তাড়াতাড়ি হয়ে যাবে, যেহেতু রেকর্ডটা আগে করতে লেগে হয় নাই, বা ক্লাসটা পুরোটাই নিয়েছিলাম। আচ্ছা, প্রশ্ন ছিল হলো বিলাসী কোন কাজের বিরুদ্ধে আপত্তি করে। আমরা দেখলাম যে শিকড় বিক্রির কাজে সে কিন্তু আপত্তি করেন। এরপরের প্রশ্ন হলো মৃত্যুঞ্জয়কে কোন সাপে কামড়ায়। আচ্ছা, আমরা এখানে যেহেতু ক্লাসটা নিয়েছি তো এখানে সব কিছু দাগায় নিয়ে আছে, তো জাস্ট আমরা ওই জায়গা থেকে একটু পড়ে নিব, তাহলেই হয়ে যাবে। তো আমি এখানে যাব, দেখো এখানে সব মানে কোন কোন লাইনটা ইম্পর্টেন্ট এখানে অলরেডি তোমার সব দাগানো আছে। আচ্ছা, এখানে দেখো, এখানে বলা হয়েছে গোবরে, ঠিক আছে, খরিশ গোবরে ধরিয়া ফেলার মৃত্যুঞ্জয়ের হাতে আমার হাতে দিল। আচ্ছা, তাহলে কি খরিশ গোবরে যেটা আছে সেইটা হলো তাকে কি করছে, তাকে কামড় দিছে। তো এটা হলো প্রশ্ন হলো মৃত্যুঞ্জয়কে কোন সাপে কামড় দেয়, সেটা হলো খরিশ গোবরে পোকা, গোবরে সাপ তাকে কি করে, কামড় দেয়। এরপরে মৃত্যুঞ্জয়ের মৃত্যুর পর বিলাসী কতদিন বাঁচে। আচ্ছা, মৃত্যুঞ্জয়ের মৃত্যুর পর বিলাসী কতদিন বাঁচে। আমরা যখন এই গল্পটা পুরোটা পড়লাম, তো এখানে হলো বিশ্বের আজ্ঞা একটা বিষয়, ওই যে তোমার কথক যে আছে তার। তো আমরা যদি এখানে দেখি, আচ্ছা এখানে দেখো, যখন গল্পটা আমরা পুরোটা পড়ে বুঝাচ্ছিলাম তখন এখানে ছিল যে 7 দিনের বেশি বাঁচিয়া থাকাটা সইতে পারিল না, মানে বিলাসী যে আছে সে 7 দিনের বেশি বাঁচতে পারেনি, তাই এখানে উত্তরটা হবে 7 দিনের বেশি। এর পরবর্তী প্রশ্ন হলো বিলাসী কি করে মারা যায়। বিলাসী কি করে মারা যায়, আমরা যদি এখানে খেয়াল করি যে বিলাসী যা আছে তার কাছে আসলে বিষের তো আরও অভাব ছিল না। বিলাসী দেখো, বিলাসী আত্মহত্যা করে মারা যায়, কারণ তার কাছে বিষের অভাব ছিল না, যেহেতু অনেক বিষ ছিল তার নিজের কাছে, তার মধ্যে একটি বিষ প্রাণ করে সে মারা যায়। এবং নিশ্চয়ই বিলাসী কোথায় গিয়েছে, নরকে গিয়েছে, ঠিক আছে, কারণ সে আত্মহত্যা করছে, তার মানে সে কোথায় গেছে, নিশ্চয়ই সে নরকে গেছে। এরপরে খুড়া বাগানের কত অংশ দখল করে, সেক্ষেত্রে উত্তর হবে 16 আনা দখল করে। আমরা যদি এই লাইনটার কথা বলি, আমরা নিচে পেয়েছিলাম, দেখো এখানে খুড়া মশাই 16 আনা বাগান দখল করিয়া অত্যন্ত ঈর্ষের সাথে বলে যে হাত থেকে ভাত খাইছে, এত বড় মহাপাপ, এই মহাপাপের কারণে এটা হলো একটা অন্য পাপ, এই অন্য পাপ কখনোই কি হয় না, ধ্বংস হয় না। এই জিনিসটা খুড়ো তার গ্রামবাসীকে বলে, এবং সেই অন্য পাপের কারণেই তার মৃত্যু হয়েছে। সে একটা নয় 10টা বিয়ে করুক কিন্তু সমস্যা নেই, কিন্তু হাতে তোমার এই অপরাধ করেছে যার মৃত্যু, তাই তার কি মৃত্যুটা অপরাধ ছিল। এই কাহিনীতে এতটুকু ছিল। তারপরের প্রশ্ন কি ছিল আমরা যদি খেয়াল করি, এরপরের প্রশ্ন ছিল হলো গল্পে কোন পাপকে সবচেয়ে বড় পাপ বলা হয়েছে, সেক্ষেত্রে উত্তর হবে হলো অন্য পাপ। তারপর হলো খুড়া বলেছিল মৃত্যুঞ্জয়ের মৃত্যু কিসের জন্য হয়েছিল, অন্য পাপের জন্য হয়েছিল। এরপর হলো এদেশে বিবাহকে কি বলা হয়েছে, সেক্ষেত্রে হলো নিচ্ছক কন্ট্রাক্ট। আমরা যদি এটা দেখি, এখানেও ছিল যে বিবাহ ব্যাপারটা শুধুমাত্র নিচ্ছক একটা কন্ট্রাক্ট, ঠিক আছে, তা যে যতই কেননা বেদুক যন্ত্র দিয়ে ডকুমেন্ট পাকা হোক না কেন, মানে যতই ডকুমেন্ট তৈরি করো না কেন, এটা শুধুমাত্র একটা কি তোমার নিচ্ছক কন্ট্রাক্ট ছাড়া আর কিছুই না। ওকে, এরপরের প্রশ্ন আসি। আচ্ছা, ওকে, এরপরের প্রশ্ন হলো কি কথক কোন প্রাণীর সঙ্গে সমাজের তুলনা করেন, উত্তর হবে তেলাপোকা। আমরা যদি দেখি এখানে উত্তরটা রয়েছে, এই যে তেলাপোকার সাথে কি করা হয়, তুলনা করা হয়ে থাকে। এরপরে প্রশ্ন হলো তোমার কি বিলাসীর বয়স কত, তোমার বিলাসীর বয়স কত
ঠকায় তা করা যায় না, সেটা 18 অথবা 28 সেটা বোঝা যায় না। কথক বলেন মৃত্যুঞ্জয় এবং বিলাসী কী করেন, সেটা অপরাধ করে। কী করে? অপরাধ। মৃত্যুঞ্জয়ের বাগান কত বিঘা? মৃত্যুঞ্জয়ের বাগান 20 থেকে 25 বিঘা। সাপ ধরার মন্ত্রে কোন দেবীর কথা উল্লেখ আছে, সেটা হলো মনসা দেবীর কথা উল্লেখ রয়েছে। কথকের গুরু কে হয়েছিল, সেক্ষেত্রে উত্তর হবে মৃত্যুঞ্জয় ছিল কথকের গুরু। শেষ কথা কি বুঝিয়েছে মন্ত্র নিয়ে? মন্ত্র নিয়ে শেষ কথা বুঝিয়েছে যে মন্ত্রটা মিথ্যা, কারণ মৃত্যুঞ্জয়ের জীবন কিন্তু বাঁচাতে পারেনি এই মন্ত্রটা। এরপরে বিলাসী গল্পটা প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর হবে ভারতীয় পত্রিকায় প্রকাশিত হয়, এবং এটার আমি পুরোটা পড়ে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম, বাট ওই জায়গাটা অতটুকু রেকর্ড হয় নাই, যার কারণে এই সমস্যাটা। নাহলে ক্লাসটা হয়তো বা আরও আধা ঘন্টা চলে যেত, ঠিক আছে? তো অবশ্যই তোমরা এটা পড়বা, দেন আমি আরেকবার পড়ে দিচ্ছি প্রয়োজনে তোমাদেরকে, এই জিনিসটা দেখবা, কারণ একটা বাংলা প্রশ্নের বাইরে কখনো আসে না। তো এখানে এই কটা লাইন ইম্পর্টেন্স ছিল সবচেয়ে বেশি, যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিলাসী গল্পের প্রথম প্রকাশিত করে ভারতীয় পত্রিকায়, বাংলায় হলো 1325 বঙ্গাব্দে অথবা ইংরেজিতে হলো 1918 খ্রিস্টাব্দে বৈশাখ সংখ্যায়। ন্যাড়া নামের এক যুবক এই যে গল্পটা, সেই গল্পটা আসলে জবাবদিহি করেন, এবং এই গল্পটা উত্তম পুরুষের মাধ্যমে করা হয়েছে। উত্তম পুরুষে আরও কিছু গল্প করা হয়েছে, যেমন সৈয়দ ওয়ালিউল্লাহ লালসাল উপন্যাস, তারপর হলো কি মানিক বন্দ্যোপাধ্যায়ের মাসিপিসি গল্প, এগুলো তোমার উত্তম পুরুষ এবং সর্বনাম ব্যবহার করে করা হয়েছে। অপরদিকে এই গল্পটা উত্তম পুরুষের পাশাপাশি, ঠিক আছে, উত্তম পুরুষের পাশাপাশি যেমন অপরিচিতা গল্প, আহ্বান গল্প, তাজমহল গল্প, এই গল্পগুলোও কি তোমার উত্তম পুরুষের রচিত হয়েছে, ঠিক আছে? এখানে বিলাসীর কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে। দেন আমরা প্রশ্ন শেষ করব। এরপরে বিলাসী গল্পের কাহিনী কার নিজের জবাব দিতে হয়, সেটা ন্যাড়ার, এইমাত্র আমি তোমাকে দেখাইলাম। এরপরে বিলাসী গল্পে কোন বিষয়ের, এটা হলো কি অসাধারণ প্রেম। ওকে, দেন আমাদের এখানে মোটামুটি গল্পের সব কাহিনী শেষ। এর পরবর্তীতে তুমি যে কাজটা করবা, এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে, ঠিক আছে, এই ভিডিওর ডেসক্রিপশন দেওয়া লিঙ্কের সাহায্যে তুমি খুব সহজে কী করতে পারো, আমাদের যেই প্লেলিস্ট আছে সেই প্লেলিস্ট থেকে তুমি কিন্তু এটা থেকে খুব সহজে বাংলার বাকি যে ক্লাসগুলো বা আদার যে ক্লাসগুলো আছে সেগুলো করতে পারো। অথবা রাসেল একাডেমি ওয়েবসাইট, যেটা পাঠশালাপ্রো.com, এখানে এসে তুমি ওয়েবসাইট ইন বাংলাদেশ, এখানে আসতে পারো। এই ওয়েবসাইটে এসে আমাদের যে প্রিমিয়াম কোর্সেসগুলো আছে, তুমি যদি খেয়াল করো এখানে কিন্তু আমাদের প্রিমিয়াম কোর্স আছে। তো প্রত্যেকটা প্রিমিয়াম ফ্যাসিলিটির কোর্সগুলো তোমরা কিন্তু এখান থেকে পারচেস করতে পারো, ঠিক আছে? আই হোপ ফ্রি অনেকগুলো কোর্স আছে, মানবিক বিভাগের জন্য আছে, তারপর হলো তোমার এখানে যদি বলে ব্যবসা বিভাগ, বিজ্ঞান বিভাগ, প্রত্যেকের জন্য ফ্রি কোর্স আছে, প্রিমিয়াম কোর্স আছে, যেটা তোমার ভালো লাগে তুমি এখান থেকে ইজিলি করতে পারো। সবাই কথা বলবো, সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।